ভঙ্গ করে একেবারে ঠিক হবে না। সো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক কভার করার চেষ্টা করব। আপনারা যারা আছেন একটা সুবিধা হলো যে আপনারা চাইলে খোলা মনে প্রশ্ন করতে পারেন। আজকে বেশ দারুণ কিছু মানে কনটেন্ট প্ল্যান করা হয়েছে। আমরা আজকে লাস্ট ক্লাসটাতে আছি। সো যতটুকু পারবেন নিজেকে বেনিফিটেড করার চেষ্টা করতে পারেন নিজেকে। আর কেমন ফিল করছেন আজকে এই পরিস্থিতিতে সবাই এই জায়গাটাতে? এখন কোন জায়গাতে আছেন এই মোমেন্টটাতে? যখন খবর দেখি তখন এত মন খারাপ হয় যে বলার বাইরে, কিছু ভাষা খুঁজে পাই না। তখন 10-এর কাছাকাছি। আসলে এটা সত্যি খুব সেন্সিটিভ একটা বিষয় হলো এভাবে এভাবে একটা বিপর্যয় বা সংঘাত আমরা কেউই মেনে নেওয়ার জন্য প্রস্তুত নই। হোপফুলি আশা করা যায় যে খুব সুন হয়তো স্টেবল কিছু একটা হয়ে যাবে। সেটা হোক সেটাই আমরা কামনা করছি। সো একটু সামনের দিকে যাই। আমরা আই থিংক একদম একটা ছোট গ্রাউন্ডিং করে নিই। শুধু এই জায়গাটা একটু ফোকাস করা গ্রাউন্ডিং এর উদ্দেশ্যটা আমি একটু বলি। আমরা পৃথিবীতে সবাই তো প্রতিনিয়ত বিভিন্ন কাজে প্রত্যেকদিন ব্যস্ত থাকি। আমরা যখন অন্য কোনো বিষয়ের মধ্যে মানে এনগেজ থাকি তখন আমাদের মনোযোগটা মূলত বর্তমানে কখনো কখনো থাকে না। তো এই গ্রাউন্ডিং অ্যাক্টিভিটি গুলো আমাদেরকে ঠিক রাইট নাও কম্পার্টমেন্টটাতে আসতে সাহায্য করে এবং বর্তমানের যে কাজটা যেন ঠিক এই মুহূর্তে এই সময় আমার সামনে যেটা চলছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে আমি একটা ইন্টেনশন নিয়ে ফোকাস থাকতে পারি। এই জন্য গ্রাউন্ডিংটা আমাদের বড্ড দরকার। আমরা আজকে খুব শর্ট একটা গ্রাউন্ডিং করি, 1 মিনিট 30 সেকেন্ডস থেকে 1 মিনিট। জাস্ট আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতে আপনি অনুভব করুন, একটু চোখটা বন্ধ করুন, আপনার নিঃশ্বাসটার দিকে ফোকাস করুন আর খেয়াল করুন আমাদের যে টাচ সেন্সেশন, আমাদের পা, হাত, তারপর আমাদের শরীরের কাঁপড়গুলো, ঘরের বাতাসটা কিভাবে আমার গায়ে লাগছে, আমি কিভাবে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, একটু নিঃশ্বাস প্রশ্বাসের জায়গাটাকে চেক করি। এভাবে 10 থেকে 20 সেকেন্ড একটু আস্তে আস্তে শ্বাস দিয়ে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিই। 10 থেকে 20 সেকেন্ড আস্তে আস্তে শ্বাস নিয়ে মন দিয়ে শ্বাস ছেড়ে দিই। এবার আমরা আজকের ইন্টেনশনটাতে ফিরে আসি। ইন্টেনশনটা হলো আমাদের কল্যাণের জন্য। আমরা আজকে কিছু তথ্য জানার চেষ্টা করবো, এই জায়গাটাতে যথাসম্ভব ফোকাস থাকার চেষ্টা করবো আর এখানকার এই সময়টুকু সর্বোচ্চ বেনিফিশিয়ালটা নেওয়ার চেষ্টা করবো। এই গুড ইন্টেনশনটা নিয়ে একটা চমৎকার পার্টিসিপেশনের মানসিকতা নিয়ে আস্তে আস্তে আপনারা সবাই আমার সাথে ফিরে আসেন। চোখ খুলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা আমার সাথে ফিরে আসেন। আমার পাওয়ার পয়েন্টটা কি মুভ করছে? নাবিল আছেন? জি। পাওয়ার পয়েন্টটা কি মুভ করে নাকি স্টাক হয়ে না, আছে? পাওয়ার পয়েন্টটা জাস্ট ডে 4 স্লাইডটাতে আটকে আছে। ওহো, এখন মুভ করছে, এখন মুভ করছে। যেরকম তো হওয়ার কথা না। জি, এখন মুভ করতেছে। আচ্ছা আচ্ছা, কি মোডটা চেঞ্জ করতে হবে। নাবিল একটু চেক করেন তো এখন কি। ও ইয়েস, নাও ইট ওয়ার্কস রাইট।
জি জি, এখন অ্যানিমেশনটা সো আছে। জাস্ট আমি শর্ট একটা কোশ্চেন দিয়ে একটু জাস্ট জানতে চাইছি যে আপনাদের কাছে সেফটি জিনিসটা কি মনে হয়, হোয়াট ডাজ মিন টু ইউ সেফটি? নিরাপত্তা জিনিসটা কি? এটা মানে মিনিংটা কি, অর্থটা কি? কিভাবে অর্থবহ তৈরি হয়? নিরাপত্তা অনুভূতি আমাদের মধ্যে কিভাবে তৈরি হয়? বা আমরা কি হলে বুঝবো যে আমি সেফ? কেউ কিছু বলতে চান? যেমন বর্তমান সময় কি আপনারা খুব নিরাপদ অনুভব করছেন কিনা রাস্তার চারপাশে বা টেকনোলজিতে বের হতে? খুব বেশি নিরাপদ হয়তো লাগছে। কেউ কি উত্তর করতে চান? আসলে একটা সেন্স অফ সেফটি আমাদের নিজেদের শরীর, মন এবং আত্মিক জায়গাটাতে যখন আমরা হোলিস্টিকলি ফিল করতে পারি, ওই জায়গাটাকে আমরা একটা হোলিস্টিক সেফটি বলতে পারি। কেউ হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চান? প্লিজ বলুন। সো আমরা জাস্ট আমাদের সেফটি জায়গাটা বা আমরা কিরকম আছি বা কিভাবে আছি এই জায়গাটা বোঝার জন্য আমরা একটা মানে মেজারমেন্ট ব্যবহার করে থাকি, যে কনসেপ্টটাকে বলে উইন্ড অফ টলারেন্স। উইন্ড অফ টলারেন্সটা হচ্ছে ডক্টর ড্যান সিগেল, উনি এটা কি নিয়ে অনেক বেশি কাজ করেন এবং এটা গ্লোবালি আমরা যারা ট্রমা ইনফর্ম থেরাপি করি বা ট্রমা রিলেটেড কাজ করে আমাদের জন্য দিস টুল ইজ ভেরি ভাইটাল। আমরা একজন মানুষ যখন আমাদের কাছে আসে তার যে ইমোশনাল স্টেটটা থাকে এবং সে ক্যাপাসিটিতে আছে নাকি খুব বেশি ওভার স্ট্রেসে আছে নাকি খুব বেশি আন্ডার স্ট্রেসে আছে, ওই জায়গাটাকে মানুষটাকে দেখে কিছুক্ষণ কথা বলে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা বুঝতে পারি যে উনি কি হাইপার অ্যারাউজ সিচুয়েশনে আছে নাকি মাঝখানে ও যে ছোট্ট একটা জানালা আছে ওইখানটাতে আছে নাকি হাইপার অ্যারাউজালে আছে। এই জায়গাটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই ছবিটা আসলে অনেক বেশি সহজ বোঝানো। মানে আমাদের ভেতর থেকে যখন কোনো একটা ট্রমাটিক ইভেন্ট ঘটে, এই যে জায়গাটা দেখুন, একদম লেফট কর্নারে ট্রমাটিক ইভেন্ট। আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে যখন কোনো স্ট্রেস বা ডিফিকাল্টি না থাকে তখন আমরা সাদা লাইনটাতে থাকি। এই সাদা লাইনটাতে আমরা থাকি, যেটা আমাদের একটা খুব সুন্দর অপটিমাল নর্মাল রেঞ্জের মধ্যে রাখে, যেখানে আমাদের মনটা ভীষণ ভালো থাকে, স্থির থাকে, ধীর স্থির থাকে, রিল্যাক্স থাকে। কিন্তু যখন আমাদের জীবনে কোনো একটা ট্রমাটিক ঘটনা ঘটে, এই লাল যে শেকি ইভেন্টটা, এইটা যখন ঘটে তখন আমরা খুব বিপর্যস্ত হয়ে যাই, তখন বেশি ফ্ল্যাকচুয়েট করতে থাকি। তখন আমাদের মধ্যে সিম্প্যাথেটিক হাইপার অ্যারাউজাল হয়। মানে একটা পানির মধ্যে যদি একটা ঢিল ছুঁড়ে মারা হয় তখন কি একটা রিপল ইফেক্ট তৈরি হয়, ঠিক সেভাবে আমাদের জীবনে যখন কোনো একটা আঘাত বা একটা স্ট্রেসিং নেগেটিভ স্ট্রেসফুল কোনো একটা ঘটনা ঘটে তখন আমরা ওইভাবে একটা রিপল ইফেক্টের মধ্যে পড়ে যাই। সো আমরা যখন অনেক বেশি উপরে উঠে যাই, মানে আমাদের মুডটা যখন অনেক বেশি অ্যাংশিয়াস রিলেটেড, অ্যাংজাইটি, প্যানিক, হাইপার অ্যাক্টিভিটি, এক্সাজারেটেড সিমটমস হয়, আমরা রিল্যাক্স হতে পারি না, আবার রেস্টলেস লাগে বা অনেক বাড়তি সতর্ক লাগে, হাইপার ভিজিলেন্ট, বা আমাদের হজমের সমস্যা হয়, বা একটা ইমোশনাল ফ্লাডিং কাজ করে, একটা ক্রনিক পেইন বা স্লিপলেসনেস কাজ করে, বা একটা ভীষণ রকম হস্টিলিটি, রেজ, অ্যাঙ্গার কাজ করে, এই জায়গাটাকে আমরা সাধারণত হাইপার অ্যারাউজাল বলি। এখন নিচের হাইপোতে কি হয়, হাইপার অ্যারাউজালে একটা মানুষকে মানে একটা ট্রমাটিক ইভেন্ট ঘটলো সবাই যে হাইপার হয়ে যাবে তা না। কোন একটা ট্রমাটিক ইভেন্ট ঘটলে কেউ কেউ কিন্তু হাইপোতে চলে যেতে পারে। তো যখন একটা মানুষের মুডটা নিচের দিকে নেমে যায়, একটা ইমোবিলাইজ রেসপন্স হয়, ওই জায়গাটাকে বলে হাইপার অ্যারাউজাল। তখন মানুষের ভেতরে একটা রিপ্রেসিভ মুড দেখা যায়, একটা ফ্ল্যাট এফেক্ট থাকে, অনেক ল্যাথার্জিক লাগে, খুব ডেড লাগে, নাম লাগে, এক্সস্ট কাজ করে, একটা একটা ক্রনিক ফ্যাটিক, ভীষণ রকম একটা ফ্যাটিক কাজ করে, তারা খুব ডিসওরিয়েন্টেড হয়ে যায়, ডিসকানেকশন হয়ে যায়, কখনো কখনো ডিসোসিয়েশন হয়ে যায় এবং কমপ্লেক্স সিমটমস কখনো কখনো ডেভেলপ করে, পেইন কাজ করতে পারে এবং ব্লাড প্রেশার বা পুর ডাইজেশন জায়গাটা চলে যায়। এবং সব থেকে যে কগনিটিভ ডিফিকাল্টিটা হয়, মানুষ যখন নিচে থাকে কোন একটা ট্রমাটিক ইভেন্ট ঘটলে তারা স্টাক হয়ে যায়,
স্টাক হয়ে তার যে কগনিটিভ ক্যাপাসিটি, এই নিচের জায়গাটা, এই ঠিক লাইনের ডিসিশন মেকিং ক্যাপাসিটি তার একেবারেই হারিয়ে যায়। সে কোনোভাবে নিজেকে হেল্প করতে পারে না, তার কাছে মনে হয় ও আই ক্যান সে নো, আই ক্যান ফিল, আই ক্যান থিঙ্ক, আই ক্যান টেক ডিসিশন। আর উপর দিকটা হচ্ছে ওটা একটা আনস্টেবল সিচুয়েশন, তারা প্রচুর ভুল ভ্রান্তি করে থাকে, অনেক রেস্টলেস থাকে, টেনশন থাকে, টায়ার্ড থাকে, এক্সস্ট থাকে, পুরা হস্টাইল থাকে, অথবা খুব তার মধ্যে একটা রেজ বা রাগ কাজ করতে থাকে। এবং মানুষ দেখেন যে দুইটা জায়গাতে খুব সরল রেখা আছে, স্টাক অন অন হয়ে থাকে, এই সময় মানুষ সব থেকে বড় বিপর্যয়ের মধ্যে থাকে। আর যে স্ট্যাক অন অফ, এই জায়গাতে মানুষ একেবারে আটকায় লকড হয়ে দীর্ঘ লম্বা সময় মন খারাপ করে থাকে। আরে মাঝখানে তাহলে সিমটমস গুলো কেমন, নর্মাল রেঞ্জে কি অবস্থা বিরাজ করলে বুঝবো জানিস খুব ভালো আছে। মানুষ যখন মাঝখানে থাকে এই যে হোয়াইট লাইনটাতে, এই সময়টাতে মানুষের মনটা খুব স্থির থাকে, সে বর্তমান সময় মনোযোগ দিতে পারে। তারপরে হচ্ছে সে কাজকর্মের দিকে সে মনোযোগী থাকতে পারে, তার অ্যাটেনশনটা বর্তমানে থাকে, এবং সে ভেতর থেকে একটা সেফটি, সেন্স অফ সেফটি, যেই জায়গাটা আমি দেখাচ্ছিল, ওই সেন্স অফ সেফটিটা সে ফিল করতে পারে। এবং তার জীবনে যেই ঘটনাই ঘটুক না কেন, হোয়াট এভার এসেস ওই মানুষটার লাইফে, যেই ঘটনাই ঘটুক তার সাথে সে মানিয়ে নিতে পারে। এবং তার ভেতরটাতে একটা একটা স্টেবিলিটি কাজ করে, একটা নিরাপত্তার অনুভূতি কাজ করে, এবং তার লাইফের সব থেকে অপটিমাল পারফরমেন্সের স্টেটটাতে মাঝখানের জোনটাতে থাকে। এবং দেখেন এইখানের যে কার্ভটা খুব স্লো, মানে এখানটাতে মন খারাপ হয় বা আপস এন্ড ডাউনস হয়, বাট সেটা খুব স্লো। আর যখন ট্রমাটিক ইভেন্ট ঘটে, তখন আমাদের এই ক্যাপাসিটি গুলো কমে যায়, এবং তখন আমরা খুব দ্রুত ফ্ল্যাকচুয়েট করতে থাকি হাইপারের মধ্যে। সো যখন আমরা খুব অনেক দ্রুত, অনেক কুইকলি হাইপারের মধ্যে ফ্ল্যাকচুয়েটেড হতে থাকি, তখন মানুষ বাইরে থেকে দেখে বুঝতে পারে ও এই পার্সনটা হতে পারে খুব রেস্টলেস, আবার খুব স্যাড, অনেক বেশি মুড সুইং এর ব্যাপারটা দেখা যায়। তো এই জায়গাটা আমাদেরকে খুব দ্রুতই, আমি আমার নিজের আমিটাকেও জিজ্ঞেস করতে পারি যে ওয়ার আই এম, বা আমার সামনে যে মানুষটা আছে উনি কোন জায়গাটাতে আছে। এখন এই জায়গাটা বের করার কারণটা কি, মানুষ যখন হাইপারে থাকে বা সে নিচে হাইপোতে থাকবে, এই কোনো স্টেটে তার ব্রেনের ফুল ফাংশনাল ক্যাপাসিটি অ্যাক্টিভ থাকে, সে তখন নতুন কোনো ইনফরমেশন নেওয়ার জন্য রেডি থাকে না। এই জায়গাতে অনেক ডিফেন্সিভনেস কাজ করে, এইখানটাতে অনেক রিল্যাক্টেন্স কাজ করে। মানুষ শুধুমাত্র যখন মাঝখানে তার ব্রেইন স্টেটে থাকে বা নর্মাল রেঞ্জে থাকে, তখন সে অনেক ওপেন অ্যান্ড কিউরিয়াস থাকার জন্য এই সময় সে যে কোনো কিছু অ্যাডপ্ট করতে পারে, পারসিভ করতে পারে। ইভেন যখন মানুষ সাইকোথেরাপিতে আসে, যখন যদি কেউ হাইপার অ্যারাউজালে থাকে, কেউ যদি হাইপো অ্যারাউজালে থাকে, এই মানুষরা বেসিক্যালি থেরাপিও প্রসেস করতে পারে, এবং ওই থেরাপি লম্বা সময় করলে ওয়ার্কও করে না। তো আপনাদের মাঝে মাঝে কারো কারো একটা প্রশ্ন কাজ করে, আমি তো অনেকগুলা কাউন্সিলিং সেশন করেছি, ইটস নট ওয়ার্ক। এটা এই কারণেই ওয়ার্ক করে নাই যে আপনি যে কোন স্টেটে ছিলেন, আপনার সাইকোলজিস্ট হয়তো এফিসিয়েন্টলি আপনাকে ওই জায়গাতে আহ, উনি চেক করে দেখেন না উনি হাইপো না হাইপারের মধ্যে ছিলেন, বা উনি হয়তো এফিসিয়েন্টলি আপনাকে হেল্প করতে পারেন নাই মাঝখানের জোনটাতে ফিরে আসার জন্য। বাট আমরা যারা ট্রমা ইনফর্ম থেরাপি করি, সবসময় আমরা চেষ্টা করি একটা মানুষের ইমোশনাল স্টেটটা মেজার করে এই মাঝখানের স্টেবল বা এই নর্মাল রেঞ্জ, যেটাকে উইন্ডো অফ টলারেন্স বলে, ওই জায়গাটাতে আগে নিয়ে আসতে, দেন উই স্টার্ট দ্য মেইন থেরাপিউটিক ইন্টারভেনশন। তখন মানুষটা খুব ইজিলি বেসিক্যালি তার প্রোগ্রেস হয়। বোঝা গেছে? এই টুলসটা একটু কমপ্লেক্স, বাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এই জায়গাটা জিনিসটা বুঝতে পারলে, এটা বেসিক্যালি আমাদের সাইকোলজি সেন্টার আমাদের জন্য খুব ভালো একটা ইফেক্টিভ টুলস। আর তাহলে দ্যাট মিনস কি, এই যে এই তথ্যটা শেয়ার করার পেছনে কারণটা কি, আমি এখানটাতে কয়েকটা তথ্য লেখার চেষ্টা করছি। ইফ দ্য ক্লায়েন্ট ইজ আউট অফ উইন্ডো অফ টলারেন্স, হি অর শি ফ্লিট ট্রমা প্রসেসিং এন্ড মিনিং মেকিং মে নট বি পসিবল। মানে সে যখন হাইপো বা হাইপারের মধ্যে থাকবে, ওই সময় ট্রমা প্রসেসিং ইভেন ওয়ার্ক করবে না। এবং গ্রোথ ওরিয়েন্টেড ইন্টিগ্রেশন মেবি বিকাম ডিফিকাল্ট, মানে তার যে কোনো গ্রোথের প্রসেসটা আটকায় যাবে বা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। So you need to work on the mind and body and recognize the client may not be in the place of comprehend the traumatic memory.
As there is disconnection and need a sense of feeling safe, the body, the resource to move become stuck in order to think. তার মানে বেসিক্যালি সে যখন ওই হাইপার মধ্যে স্টাক হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে, তখন সে কম্প্রিহেন্ডই করতে পারবে না তার ট্রমাটিক ঘটনাগুলোকে, এবং সে হয়তো থেরাপি রিসিভ করার জন্য রেডি না। তখন ওই মানুষটাকে আমরা বেসিক্যালি মাঝখানে উইন্ড অফ টলারেন্স জোনটাতে এসে তাকে রেডি করে তারপরে বেসিক্যালি থেরাপি প্রসেস করা হয়। এবং মানুষটা যখন বেসিক্যালি এই উইন্ড অফ টলারেন্স বা মাঝখানে জোনটাতে ফিরে আসে, সে তখন তার রিসোর্সের সাথে রিকানেক্ট করতে পারে, তাদের বডি মাইন্ডের সাথে একটা সেফটি এবং একটা সেন্স অফ স্টেবিলাইজেশন কাজ করে। এবং তাই বলা হয়েছে এটা সেন্স অফ সেফটি এবং স্টেবিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড প্রাইমারি স্টেপস অফ দ্য ট্রমাটিক। মানে আপনারা এই যে ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মোমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো একটা সেন্স অফ সেফটি আপনার মধ্যে এস্টাবলিশ করা, একটা স্টেবিলাইজ অবস্থায় আপনাকে নিয়ে আসা, তারপরে আপনাদের সাথে যে কোনো ট্রমা ইভেন্ট প্রসেসের জন্য কাজ করতে থাকে। তো এই ইনফরমেশনটা আপনাদের জানা না থাকলে কিন্তু আপনারা নিজেকে হেল্প করতে পারবেন না, যার জন্য বেসিক্যালি তথ্যটা শেয়ার করা হয়েছে। সো আমার খুব পছন্দের একজন মানুষ আছে, ওনার নাম বেজেল ভ্যান্ডার কল্ক। উনি পৃথিবীতে খুব বিখ্যাত একজন ট্রমা ইন্টারভেনশন থেরাপিস্ট, বা উনি ট্রমা নিয়ে কাজ করেন অনেক লম্বা সময়, একেবারে বয়স হয়ে গেছে। সো বাট উনি ভীষণ পপুলার একটা মানুষ, ওনার অনেকগুলো বইও আছে। তো উনি একটা জিনিস সবসময় মনে করেন যে দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফর দ্য ট্রমাটাইজ পিপল ইজ টু ফাইন্ড এ সেন্স অফ সেফটি ইন দেয়ার ওন বডিজ। মানে প্রত্যেকটা ট্রমাটিক পার্সন যারা জীবনে আঘাতপ্রাপ্ত হয় বা কষ্ট পায়, ওই মানুষগুলোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো তারা নিজের শরীর আর মনের ভেতরটাতে একটা সেন্স অফ সেফটি খোঁজে। তারা তাদের শরীর আর মনের ভেতরে নিরাপত্তা খোঁজে, তারা একটু ভালো থাকতে চায়, নিরাপদ অনুভব করতে চায়। আমি ছোট একটা এক্সাম্পল বলি। ধরলাম কি রিসেন্ট একটা সিচুয়েশন, সে একদম রিসেন্ট এক্সাম্পলই যদি বলি যে ওনারা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, এখন ওনাদেরকে পুলিশ খুঁজতেছে। এখন ওনারা কি বাইরে নিরাপদ অনুভব করবে? তার শরীরটা কি খুব স্বস্তি অনুভব করবে? তার মনের ভেতরটাতে একটা প্রশান্তি কি বিরাজ করবে? আপনাদের কি মনে হয় এরকম খুঁজতে থাকলে কনস্ট্যান্ট এই সেন্স অফ সেফটিটা কি কাজ করবে তাদের মধ্যে? একটু জানাবেন প্লিজ চ্যাট বক্সে। নো, ইয়েস এক্স্যাক্টলি, তারা কিন্তু সেন্স অফ সেফটি থেকে থাকবে। তো মানুষটাকে আগে একটা সেফ কমফোর্টেবল জায়গাতে যেতে হবে। সে যখন সেফ ফিল করবে, একটু স্টেবিলাইজ হয়ে তার নিজের সেফটি ইনশিওর করতে পারবে, তখন সে ভাবতে পারবে, চিন্তা করবে, অনুভব করতে পারবে। ঠিক সেম ভাবে যখন একজন থেরাপিস্টের কাছে একজন মানুষ আসে, তার হতে পারে আকাশ সমান প্রত্যাশা, তার হতে পারে অথবা সে একেবারে তার হোপ, উইশ বা ডিজায়ার সবকিছু হারিয়ে ফেলেছে। তো ওই মানুষটাকে আগে বেসিক্যালি তার ওই থেরাপিউটিক এনভায়রনমেন্টে এরকম একটা নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট প্রোভাইড করে তাকে আগে একটা সেন্স অফ সেফটির সাথে কানেক্টেড হতে একজন ট্রমা ইনফর্ম থেরাপিস্ট আগে তাকে হেল্প করেন। তার মানে বলা যেতে পারে সহজভাবে, ওই যে উইন্ড অফ টলারেন্সের মাঝখানে যে ছোট্ট ন্যারো জানালাটা আছে, ওই জায়গাটাতে আগে নিয়ে আসে, তারপর তাদের সাথে কাজ করে। তখন মানুষটা তার ভেতরে যে গ্রাজেস আছে, দুঃখ আছে বা যন্ত্রণা আছে, ওই জায়গাগুলোর সাথে সে আস্তে আস্তে ওয়ার্ক করার জন্য রেডি হয়। তখন সময় ইন্টারভেনশনটা হয়। সো আমাদের আজকে কিছু ইনফরমেশন, খুব অল্প কিছু ইনফরমেশন আছে ভাইটা, আমি একটু সামনের দিকে যাচ্ছি। যে তাহলে কমন নিডস কি আমাদের আমাদের মেন্টাল হেলথের কতগুলো কমন নিডস আছে। যে মেন্টাল হেলথ প্রবলেমস আর ভেরি আনকমন অ্যান্ড রেয়ার, এটা আসলে একটা মিথ্যা কথা। মেন্টাল হেলথ প্রবলেম গুলো খুবই কমন, এবং এটা আমাদের অসংখ্য মানুষের মধ্যে দেখা যায়। তারপর মেন্টাল ইলনেস ইজ এ সাইন অফ উইকনেস, একেবারেই না। আপনারা দেখবেন যে প্রচন্ড সমাজে
অনেক টপ ক্লাসের মানুষ আছে যারা অনেক হাইলি প্রোগ্রেসিভ, অনেক হায়ার এফিসিয়েন্ট, অত্যন্ত জ্ঞানী, বাট অত্যন্ত সেন্সিটিভ, বা সে এই এই স্খলন বা নৈতিক অবক্ষয়গুলো মেনে নিতে পারে না, এরকম মানুষগুলো দেখা যায় যে তারা মাঝে মাঝে অনেক দুঃখ কষ্টের জায়গাটা হিল করার জন্য কিন্তু সেশন নিতে আসে। মানে এটা কোনো ক্লাস বা রেস না, এটা খুব গরিব মানুষেরও হতে পারে মেন্টাল হেলথ ইস্যু, এটা খুব হাই ক্লাসের যে কারো হতে পারে, এবং এটা একটা সাইন অফ উইকনেস একেবারেই না। বেসিক্যালি এটা মানুষটা একটা ডিস্ট্রেসিং মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিস্ট্রেসটা ওভারকাম করে ফেলে সে আবার একটা সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ কমফোর্টেবল লাইফে সে ফিরে আসবে। এবং পিপল উইথ মেন্টাল হেলথ ইস্যু কান্ট ওয়ার্ক, এটা একেবারেই মিথ্যা কথা। বরং মেন্টাল হেলথ ইস্যুগুলোতে খুব ইজিলি কাজ করা যায়। তো অনলি পিপল উইদাউট ফ্রেন্ডস নিডস থেরাপিস্ট, এটা আরেকটা মিথ্যা কথা, যে যাদের ফ্রেন্ড আছে তাদের মেন্টাল হেলথ সাপোর্ট লাগে না, এটা মিথ্যা কথা। বেসিক্যালি যাদের ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড নাই, সবারই মেন্টাল হেলথ সাপোর্ট সিক করা লাগতে পারে। আর আরো কিছু কমন মিথস আছে আমাদের, যেমন মেন্টাল হেলথ প্রবলেমস আর পার্মানেন্ট। মানুষ বলে যে কোনো একটা মানসিক অসুস্থতা একেবারে পার্মানেন্ট, যে এটা কোনো সমাধান নাই, এটা একবার হলে সে সারা জীবন আক্রান্ত থাকবে। এটা ভীষণ রকম একটা মিথ্যা। এটা কোনোভাবে না, বরং যে কোনো ফিজিক্যাল ইলনেস এর থেকে মানুষের মেন্টাল হেলথের রিকভারি রেট অনেক বেশি। মানুষের কোনো যদি একটা ইন্টারনাল অর্গান ফুললি ড্যামেজ হয়, ওই জায়গাটা হয়তো রিপ্লেসমেন্ট ছাড়া ফুললি রিকভারি কখনো পসিবল না, বরং ওই মেন্টাল হেলথ ইস্যুগুলোই খুব ইজিলি রিকভার করা যায়, রিপ্রসেস করা যায়, এবং একটা হেলদি জায়গাটাতে ফিরে এসে একটা স্বাভাবিক জীবনে ফেরা যায়। এবং আরো দুই তিনটা কমন মিথস আছে, যে অল প্রবলেমস উইথ মেন্টাল হেলথ ইলনেস আর ভায়োলেন্ট। মানে শুধু ভায়োলেন্ট করা মানে কি মেন্টাল হেলথ ইস্যু না, এটা একেবারেই না। অনেক মানুষ দেখবে নীরবে নিভৃতে কেঁদেও হয়তো কোন রকম ভায়োলেন্স ছাড়া সাইলেন্ট হয়ে গিয়ে উইথড্রলে গিয়েও কিন্তু তার মেন্টাল হেলথের ইস্যু গুলো সে সাফার করতে পারে। আর ইটিং ডিসঅর্ডার আর লাইফস্টাইল চয়েস, এটা একেবারেই না। মানে অনেকে হচ্ছে ইটিং ডিসঅর্ডার যারা একেবারেই মানে খাওয়ার বিভিন্ন রকম ইস্যু থাকে এবং খাওয়াটা তার জীবনটাকে পুরো বিপন্ন করে ফেলে, ওইটা একটা লাইফস্টাইল বা চয়েস, এটা আবার না, এটা একটা মিথ্যা কথা। বেসিক্যালি ইটিং ডিসঅর্ডার ইটসেলফ একটা ডিজিজ হিসেবে কিন্তু বিদ্যমান আছে। আর মেন্টাল ইলনেস ইজ এ কার্স অফ এভিল স্পিরিট। মানে মেন্টাল ইলনেস গুলো এটা হচ্ছে কোনো অভিসম্পাতের ফল, বা এটা কোনো এভিল বা শয়তানের আহ প্ররোচনার জন্য হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। মেন্টাল হেলথ ইলনেসটা এটা বিভিন্ন ফ্যাকচুয়াল, বা আপনারা নিজেরা জেনেছেন বুঝেছেন আগের তিনটা ক্লাসে, যে আমাদের যখন আস্তে আস্তে আমাদের ওয়েলবিংটা বা ওয়েলনেসটা হ্যাম্পার্ড হয়, বা বিভিন্ন নেগেটিভিটি আমরা পারসিভ করতে থাকি আমাদের লাইফ সিচুয়েশনে, তখন কিন্তু একজন মানুষের ভেতরটাতে এই দারুণ রকম ভাবে তার মেন্টাল যে ইনার গুড ক্যাপাসিটিটা হারিয়ে যেতে থাকে, এবং একটা সময় সে অসুস্থতার দিকে এগিয়ে যেতে পারে। তার মানে এটাও আরেকটা মিথ বা মিসকনসেপশন। আমি একটু সামনে যাচ্ছি, যে তাহলে আমাদের মেন্টাল হেলথ কেয়ারের ক্ষেত্রে ব্যারিয়ার্স কি, সব থেকে বড় বাধাগুলো কোথায়? আমরা আসলে অ্যাওয়ারই না, আমরা একেবারে সচেতনই থাকি না যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো এটা কখনো কখনো কিন্তু প্রকট হয়, কখনো কখনো প্রচন্ড সিরিয়াস হয়ে যায়। এবং আমাদের আরো কিছু ব্যারিয়ার্স এর মধ্যে হলো, আমরা তখন যাই যে একেবারে লাস্ট মোমেন্টে, যখন এই পৃথিবীতে আর কিছু করার থাকে, তখন মানুষ মেন্টাল হেলথ প্রফেশনালস এর কাছে যায়। কিন্তু যখন সময় থাকে, তখন ডিজিজটা খুব লাইটার ভার্সনে থাকে, এবং মাত্র সময় হয়েছে বা মাত্র সে এফেক্টেড হচ্ছে, ওই সময়গুলোতে মানুষ সাপোর্ট রিচ আউট করে না। এটা আরেকটা বড় রকম ব্যারিয়ার, ব্যারিয়ার গুলো কি বাধা বেশি। এবং মেন্টাল হেলথের আরেকটা বড় ব্যারিয়ার হলো ফাইন্যান্সিয়াল কস্ট। এটা এটা নিঃসন্দেহে সত্য কথা, কারণ একজন সাইকোলজিস্ট উনি দিনে সর্বোচ্চ 5 জন বা 6 জন মানুষ দেখে। আর একজন ডক্টর আছে যারা দিনে 30 থেকে 40 জন মানুষ বা পেশেন্ট দেখে থাকেন, বা কেউ কেউ আছে আরো বেশি। আমার কাছে একজন মানুষ এসেছিলেন, উনি বলতো আমি দিনে 70 থেকে 80 জন পেশেন্ট দেখি। এইটা কখনো সাইকোলজিস্টের পক্ষে সম্ভব নয়। সাইকোলজিস্ট নিজে খুব দ্রুত হতে পারে, উনি নিজে কলাপস করবে। আসলে একজন সাইকোলজিস্ট যখন সেশন নেন, তখন ওনার এক একটা সেশন মিনিমাম
একেবারে 50 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা বেশি হয়ে থাকে। কখনো কখনো সেশনটা স্কেলেট করতে করতে 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম হয়ে যায়, তারপরে সেশনটা র্যাপড আপ হয়। এত লম্বা সময় একটা মানুষকে ইন্টারন্যাশনালি কানেক্ট করে খুব লো কস্টে বেসিক্যালি সার্ভিসটা প্রোভাইড করা যায়। এই জন্য আসলে বেসিক্যালি মেন্টাল হেলথের কেয়ার কস্টটা কিন্তু আমাদের দেশেও বেশি। আমাদের দেশে আসলে প্রচন্ড সস্তাই বলা যায়, কিন্তু গ্লোবালি বা ইন্টারন্যাশনাল মার্কেটে এমনও আছে যে ওনারা অলমোস্ট 200, 300, 400 ডলার্স দিয়ে একটা সেশন নিতে হয়। একটা সেশনের কস্ট বাংলাদেশের টাকা 30,000 টাকার বেশি। হ্যাঁ, এটা আনবিলিভেবল, এটা অপ্রত্যাশিত, বাট এরকমই বেসিক্যালি কেয়ার কস্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে। ওই হিসেবে বাংলাদেশে আমাদের যে কেয়ার কস্ট বা যতটুকু রাখা হয় ভেরি মিনিমাল, যে আর ওর থেকে কমে হয় না, ওরকম মিনিমালি আমাদের দেশে রাখার চেষ্টা করে। আর আরেকটা সব থেকে বড় বাধা, যে আমাদের দেশে অনেক মাল প্র্যাকটিশনার আছে যাদের বেসিক্যালি কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার কোয়ালিটি নাই। উনি যদি সেলফ প্র্যাকটিশনার হিসেবেই এফিসিয়েন্ট না হন, তখন কিন্তু ওনার কাছে যারা সেবা নিতে যাবেন ওই মানুষগুলো কিন্তু ভালো হবে না। এবং সব থেকে আরেকটা বড় বাধা হলো নিজের সেলফ স্টিগমা, ভেতরকার নিজের আত্মিক স্টিগমা, সংস্কার বা নিজের ভেতরের একটা প্রিজুডিস। এই জায়গাটা কিন্তু আরেকটা বড় বাধা হিসেবে মেন্টাল হেলথ কেয়ারের ক্ষেত্রে কাজ করে থাকে। আর তাহলে আমরা এই স্টিগমা গুলোকে কিভাবে কম্প্যাক্ট করব, আমরা কিভাবে পরাজিত করবো? উই হ্যাভ টু স্পিক আউট। আমাদেরকে সেলফ কম্প্যাশন প্র্যাকটিস করতে হবে। তারপরে অন্যদের জন্য কম্প্যাশন শো করতে হবে যারা মেন্টাল হেলথ সাফারার হিসেবে আছে, যারা হু আর সাফার ফ্রম দ্য মেন্টাল হেলথ ইস্যু, ওরাও একটা খুব সুন্দর ইম্প্যাথেটিক কানেকশন আমাদের দ্বারা পাবে। এবং আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, আমাদের চারপাশে অনেক মানুষ মানসিক স্বাস্থ্যে সাফারার হিসেবে কিন্তু চারপাশে আছে। এবং আমাদের যখন আমরা নিজেরা কষ্ট পাবো, উই হ্যাভ টু সিক সোশ্যাল সাপোর্ট। আর আমাদের যখন রোগে পড়ে যাব তখন আমাদেরকে ট্রিটমেন্ট সিক করতে হবে। আর এছাড়া বিভিন্ন রকম মেন্টাল হেলথের যে রিসোর্সেস পাওয়া যায়, ওই রিসোর্সেস গুলো খোঁজ করার চেষ্টা করতে হবে। আর কিছু হার্মফুল ওয়েজ আছে, যে আমরা নিজেরা হেল্প তো করি না নিজেকে, বরং এই হার্মফুল ওয়ে গুলা আমাদের পুরো ইমোশন ম্যানেজের জায়গাটাকে ড্যামেজ করে ফেলে। তার মধ্যে অন্যতম হলো ডিনায়াল, মানে এই আমার কিচ্ছু হয় না, এগুলো কিছু না, এগুলা এগুলা কোনো ব্যাপারই না, আরে বেটা উঠে দাঁড়া, সব ঠিক হয়ে যাবে মুহূর্তের মধ্যে। দিস সর্ট অফ ডিনায়াল আমাদেরকে আসলে মাঝে মধ্যে খুবই খারাপ একটা জায়গাতে নিয়ে যায়। এবং সোশ্যাল উইথড্রল, যে তার একটা সাইকোলজিক্যাল ইস্যুতে সাফার করছে, সোশ্যালি উইথড্র করে সে হয়তো ঘরের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। বাট দিস ইজ নট অ্যাট অল হেল্পফুল। তারপর অ্যাগ্রেশনের জায়গাটা দেখা যায় যে প্রচন্ড রকম সে মেন্টাল হেলথের সাফারিংটার জন্য সে প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে সে ভায়োলেন্ট করতেছে, বা খুব ডিফিকাল্ট আচরণ করছে বাসায়। আর সে হয়তো পেশাগত কোনো সার্ভিস সিক করতে যাচ্ছে না, সে ভাবছে নাথিং। এবং আরেকটা সব থেকে নেগেটিভ ওয়েজ হলো আমাদের ইমোশন গুলো ম্যানেজমেন্টে, যে ওর মন খারাপ লাগছে, তখন সে ড্রাগ বা কোনো সাবস্টেন্স, সে উইড নিলে অথবা সে অ্যালকোহল নিলে হতে পারে সে একটু ভালো থাকতে পারবে। অথবা আরেকটা কাজ করে, তারা সেলফ হার্ম করে। বেসিক্যালি তার এত কষ্ট হইতেছে, তার যার জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে, তারা ওইখানটাতে নিজেকে কাটে। এখন সেলফ হার্ম জিনিসটা কি? একটা ডেলিভারি সেলফ হার্ম হচ্ছে যে নিজের কষ্টটা, সে নিজেকে মেরে ফেলছে না, কিন্তু সে কষ্টটার সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজের শরীরে বিভিন্ন জায়গাতে স্ক্র্যাচ করে, কাট করে, পুড়িয়ে ফেলে অনেকে। এবং এই একটা আনহেল্পফুল আউটকাম দিয়ে তার যখন শরীরে পেইন হয়, তখন তার মনের ব্যথাটা শরীর ওইখানে শিফট হয়, এবং সে এই রিস্কি বিহেভিয়ারটা করে সে যখন তার নিজের পেইনটার সাথে কোপ করে, যেটাকে বলা হয় সেলফ হার্ম। সেলফ হার্ম আর সুইসাইড কিন্তু এক নয়, এটা একেবারে ভিন্ন একটা জায়গা। কারণ সুইসাইড সেলফ তাদের লাইফের ডেথ ইনস্টিংক্ট ফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সেলফ হার্ম হচ্ছে না, সে নিজের কষ্টটার সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে কাট করছে বা বার্ন করছে,
স্ক্র্যাচ করছে, অথবা নিজের বিভিন্ন শরীরে রক্তপাত করছে বা পোড়াচ্ছে বা চামড়া উঠে ফেলছে, এই ব্যাপারগুলো। এই জন্য সেলফ হার্ম আর সুইসাইডকে গুলিয়ে না ফেলা অনেকের কাছে। হ্যাঁ, এই সেলফ হার্মের জায়গাটা আনট্রিটেড থাকলে বা সে যদি একেবারে খুব বাজেভাবে ফ্রাস্ট্রেটেড হয়, সেখান থেকে সুইসাইডের দিকে শিফট হতে পারে। কিন্তু সেলফ হার্ম বিহেভিয়ার যারা করে, বেসিক্যালি দে আর সিকিং সাপোর্ট। ওরা বাঁচতে চায়, ওরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে এই পেইন ছাড়া ভালো থাকতে চায়। এই জায়গাটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যদি কখনো কোনো সাইন দেখেন আপনি বা আপনাদের পরিবারের চারপাশে বা বন্ধুদের কারোর মধ্যে, এই জায়গাটা বুঝতে হবে দিস পারসন নিড হেল্প। সো আমাদের জাস্ট কিছু মানুষের জন্য কি করণীয় আছে, তাহলে যখন কোনো সাফারার আসবে আমাদের কাছে, হু হ্যাভ মেন্টাল হেলথ ইস্যু, ওই জায়গাটাতে আমাদের প্রথম যে কাজটা হলো তাকে শোনা। সে যদি ভীষণ রকম কষ্ট পেতে থাকে, ওই মানুষটাকে সাপোর্ট অফার করা, তাকে শোনা, তাকে কথা বলে একটা স্পেস দেওয়া, এবং তাকে নিঃসন্দেহে নিশ্চয়তা প্রদান করতে হবে যে আমি তোমার কথাগুলো অন্য কারোর সাথে বলবো না, আনলেস লাইফ থ্রেটেনিং। মানে যদি সুইসাইডাল ইস্যু না আসে, এরকম পরিস্থিতিতে কারো কথা শুনে কোনোভাবে অন্য কারোর সাথে শেয়ার করতে হয় না। আর নর্মালাইজ করা ওই মানুষটাকে যে ঠিক আছে, তোমার মতো সাফারার আমি হয়তো একসময় ছিলাম, বা আমার চারপাশে বা আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তাকে ফিলিংটা একটু নর্মালাইজ করতে হেল্প করা। এবং আমাদের অনেকগুলো রিসোর্স আছে ভালো ফিল করার জন্য, ওই রিসোর্স গুলোকে তাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। এখন কি কি রিসোর্স দিয়ে ভালো ফিল করা যায় আমাদের একটু পরে ওই জায়গাটাতে আমরা যাবো। তারপর যদি কি কি করা যাবে, মানে যারা হু হ্যাভ সাফার ফ্রম দ্য মেন্টাল হেলথ ইস্যু, বাট আমরা মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, তো কি কি করা যাবে। তার মধ্যে প্রথম হলো টেলিং দেম ইউ শুড নট থিঙ্ক দিস ওয়ে। না, তুমি এই কথা চিন্তা করি না তো। ওই মানুষটা, উনি যদি চিন্তাটাকে বন্ধ করতে পারতো, তাহলে সে তো নিজেই বন্ধ করে দিত। আপনার কথা শুনে তো করার কোনো দরকার ছিল না, আসলে সে তো পারছে না। এইরকম কথাগুলো তুমি চিন্তা করো না তো, কোনো ভাবো না তো, এটা কোনো ব্যাপার না। ইটস রিয়েলি রিয়েলি পেইনফুল সামটাইমস। ওই মানুষটাকে অনেক ইনভ্যালিডেটেড ফিল করে এরকম কথা দ্বারা, এবং তাকে পাগল বলা, ক্রেজি বলা, ইউ আর এ ম্যাড, পাগল, ক্রেজি, দিস ইজ ভেরি ব্যাড ওয়ার্ডস। ওরা অনেক অ্যাশেমড ফিল করে। এবং টেলিং সামওয়ান হোয়াট দে শুড, এবং তাকে বলা এইটা করো, ওইটা করো, এইটা করো, এইটা করলে তোমার হেল্প হবে, এইটা করলে তুমি ঠিক হয়ে যাবে। আসলে ওই 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 ছোট ইনফরমেশনটা হয়তো মানুষের জন্য হেল্পফুল হবে না। এবং কম্প্যারিজন করা, দেখো ও তো কত স্ট্রং, ও মানায় নিছে, ওর তো কোনো সমস্যাই হয় না। বরং এরকম কম্পারিজন গুলো কখনো কখনো এই সমস্যাগুলোকে ওয়ার্স করে ফেলতে পারে। আর এইটা বলা যে, বা নিজেই যে আই উইল ট্রাই টু ফিক্স অল অফ ইউর পার্সোনাল প্রবলেম, যে আমি তোমার সমস্ত প্রবলেম ফিক্স করে দিব, আসলে এই সম্ভব নয়। কোনো একজন ব্যক্তি মানুষ, সে যদি নিজে, তার পক্ষে হয়তো অন্য একটা মানুষের পুরো সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। তো আমাদেরকে এই ব্যাপারগুলিতে কেয়ারফুল থাকতে হবে যে আমরা কি কি করবো না। সো আমরা তাহলে কি করতে পারি, when someone is really overwhelmed, কেউ যদি অনেক কষ্ট পায়, অনেক খারাপ ফিল করতে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু বলবেন, জানাবেন লিখে, যে আমরা কি করতে পারি কেউ যদি অনেক কষ্ট পায়। আপনারা আছেন তো না? আচ্ছা, আমরা আজকে আসলে কারোরই খুব বেশি মন ভালো নয় দেশের স্বাভাবিক পরিস্থিতিতে, তারপরে আমাদের ওয়াদার জায়গাটা আমরা রক্ষা করছি, তো একটু পার্টিসিপেট করলে ভালো। ঠিক আছে, আমি বলছি আপনাদের জন্য, বেসিক্যালি মানুষটা যখন খুব ওভারওয়েলম থাকবে বা অনেক কষ্ট পাবে, তখন ওই মানুষটাকে বেসিক্যালি সাপোর্ট কোথায় পাওয়া যাবে, ওই জায়গাটা খুঁজতে হবে। এখন সাপোর্টটা সবসময় যে পেশাগত মনোবিজ্ঞানী হবে বা কোনো সাইকিয়াট্রিস্ট হবে, ইটস নট। এই সাপোর্ট সিস্টেমটা আপনি হতে পারেন, আপনার বন্ধু, আপনার পাশের বন্ধুটা হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে,
আপনার কমিউনিটির কোন একটা গ্রুপ হতে পারে, এবং যখন কোনো কিছু ম্যানেজেবল না বা আপনাদের নিজেদের ক্যাপাসিটির বাইরে চলে গেছে তখন মেন্টাল হেলথ প্রফেশনালস এর জায়গাটা আসবে, রাইট? হ্যাভিং স্ট্রং সাপোর্ট সিস্টেম, ইয়েস, ভেরি গুড, সেইং আই এম উইথ ইউ, গিভ এ কন এবং টাইম দাও, এক্সেলেন্ট, দ্যাটস রিয়েলি। এবং এখানে একটা সাপোর্ট সিস্টেম এনশিওর করা যাতে সে আইসোলেটেড ফিল না করে, তাকে প্র্যাকটিক্যালি ছোট ছোট কোনো হেল্প করা যেতে পারে, এবং ইমোশনাল ভ্যালিডেশন দেওয়া। এই যেমন এই স্টেটমেন্ট গুলো একজন লিখেছেন আপনারা, আই এম উইথ ইউ, আই ডু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে পারছি, ওহ রিয়েলি ইউর থিং ইজ ভেরি পেইনফুল, অথবা তুমি অনেক কষ্ট পাচ্ছ, আই হ্যাভ মাই শোল্ডার ফর ইউ, যে তুমি অনেক কান্না পেলে তোমার মাথাটাকে আমার কাঁধে রাখতে পারো, ইউ ক্যান অফার ইউর শোল্ডার, রাইট? এইরকম ছোট ছোট সাপোর্ট দ্বারা মানুষটা কিন্তু ভীষণ ওয়ার্ম, কানেক্টেড এবং সাপোর্টেড ফিল করে, এমপ্যাথি দিতে পারি, এক্স্যাক্টলি তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারি। এবং এই স্ট্রং সাপোর্ট নেটওয়ার্ক ক্যান ইনক্রিজ দ্যাট পারসন রেজিলিয়েন্স আ লট। এই এই সাপোর্টটা ওই মানুষটাকে ভীষণ স্ট্রেংথ অথবা নিজের রেজিলিয়েন্স ক্যাপাসিটির সাথে দারুণ ভাবে কানেক্টেড করে ফেলতে পারে, এবং তাকে একটা বাউন্স ব্যাক করা, কুইকলি রিভার্স করে তার জায়গাটাতে ফিরে আসার ক্ষেত্রে হেল্প করতে পারে। এবং এই রেসপন্স গুলো কখনো কখনো সেটব্যাকস, অনেক স্ট্রেসফুল সিচুয়েশন থেকে কিন্তু মানুষটাকে প্রোটেক্ট করতে পারে। When you need support, please go for someone. এখানটাতে ashamed না হওয়া যে আমি সাপোর্ট সিক করতে পারি না, তা একেবারেই না। আমাদের যদি কারো একটা ভীষণ ভারী একটা ব্যাগ থাকে, যে ব্যাগটার ওজন হলো 30 থেকে 40 কেজি, আমি উঠাতে পারছি না, আমি কি করবো? নিঃসন্দেহে আই হ্যাভ টু বি সিক হেল্প ফ্রম আদার্স। এখন আমি একা ব্যাগটাতে উঠাতে গিয়ে পারলামও না, কোনো মতে উঠেলাম, আমার পাও ভেঙে গেল, কোমরও ভেঙে গেল, আমার একটা হার্ট ফ্র্যাকচার হলো, লাভ নাই তো। এত আননেসেসারি বার্ডেন নেওয়ার দরকারটা কি? মেবি আই হ্যাভ সামওয়ান হু ক্যান হেল্প মি, হু ক্যান সাপোর্ট মি। এই জন্য এই সাপোর্ট সিস্টেমটাকে আমাদের খুঁজে বের করতে হবে, হোয়ার ইজ দ্য সাপোর্ট। এবং আমাদের পরে যে স্টেপস ইজ ভেরি ভাইটাল, টেক দ্য ফার্স্ট স্টেপস, চেঞ্জ হোয়াট ইউ ক্যান। কিছু মানুষ হচ্ছে কোনো অপশন খোঁজে না, তারা কোন স্টেপস নেয় না। মানে আপনি কি করতে পারেন আপনার জীবনটাকে এই পরিস্থিতিতে কন্ট্রোল করার জন্য বা রেগুলেট করার জন্য, হেল্প করার জন্য, ওই অ্যাসপেক্টস গুলোকে ফোকাস করতে হবে, যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে, যেটা আপনাকে একটা প্রোঅ্যাক্টিভ স্টেপস, একটা চেঞ্জের মধ্যে নিয়ে যাবে। আপনার নিজের একটা প্রোঅ্যাক্টিভ স্টেপস, আপনার সিচুয়েশন, বিহেভিয়ার, থটসটাকে এবং স্ট্রেসটাকে, মেন্টাল হেলথ বার্ডেনটাকে ম্যানেজ করার জন্য একটা প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে হবে। এখন এখানটাতে রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড কি, যে না আমি কোনো স্টেপসই নিব না, আমি কোথাও যাবো না, কোনো সাপোর্ট সিক করবো না, ওই মানুষগুলো তখন মূলত একটা জায়গাতে লকড হয়ে যাবে, স্টাক হয়ে যাবে, ওভারওয়েলম হয়ে যাবে, আর তারা ওইখানটাতে কোনোভাবে নিজেকে হেল্প করতে পারবে না। এরকম সিচুয়েশন টেক ফিউ প্রোঅ্যাক্টিভ স্টেপস, কিছু ভালো প্রোঅ্যাক্টিভ স্টেপস নিলে ওই জায়গাটাতে মানুষ খুব সহজেই নিজেকে হেল্প করতে পারবে। এবং এটা একটা দারুণ ইনফরমেশন যে আমাদের জীবনে কখনো কখনো আমাদের স্বাস্থ্যকর বাউন্ডারি সেট করতে হবে। আপনারা কি এই কনসেপ্টটা জানেন যে বাউন্ডারি সেট কিভাবে করতে হয়? একজন আমাকে একটু এনলাইটেন করবেন এখানে। বাউন্ডারি সেট আমরা কি জন্য করি, বা এটা নিয়ে আপনাদের কোনো ধারণা আছে নাকি? আছেন? না, আচ্ছা ঠিক আছে। উম, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। বাউন্ডারি হচ্ছে এমন একটা রুলস যেটা একটা মানুষকে না গ্রো করতে হেল্প করে। আচ্ছা আমি একটা একটা মেটাফর ইউজ করি। তিনটা প্ল্যান্ট যদি থাকে itself, এখন কোন একটা প্ল্যান্টকে যদি আমি পুরো কাগজের বক্সের মধ্যে ভরায় ফেলি বা বন্ধ করে ফেলি, আর একটা প্ল্যান্টস কে আমি কোনো যত্ন নিলাম না, একেবারে নার্চার করলাম না, আর একটা প্ল্যান্টস কে আমি সুন্দরভাবে বাগানের মধ্যে নিয়ে গেলাম, তাকে ফেন্স দিয়ে দিলাম,
সে সূর্যের আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, পানি পাচ্ছে। এই তিনটা সিচুয়েশন, তিনটা প্ল্যান্টস এর কি অবস্থা হবে, কোনটা সব থেকে ভালো থাকবে? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। প্রথমটা হচ্ছে একেবারে একটা কার্টুন বা বক্সের মধ্যে ভরায় ফেলা হয়েছে। সেকেন্ডটা হচ্ছে কোনো যত্ন নিচ্ছে না। আর থার্ডটা হচ্ছে ভীষণ ভালো একটা জায়গাতে আছে, সূর্য আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, পানি পাচ্ছে। ইভেন তার পাশে ফেন্সও দেওয়া আছে, ওখান থেকে তাকে কেউ হার্মও করতে পারবে না, বা কোনো অ্যানিমালস তাকে ক্ষতিও করতে পারবে না। কোন প্ল্যানটা সব থেকে ইফেক্টিভলি গ্রো করতে পারবে? একটু বলবেন, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, কোন প্ল্যানটা ইফেক্টিভলি গ্রো করতে পারবে? নাম্বার ওয়ান যে সিচুয়েশনটা তৈরি করা হয়েছে, বক্সে বন্দি করা হয়েছে, ওই জায়গাটা রিজিড, বেসিক্যালি এক্সট্রিমলি রিজিড বাউন্ডারি যদি কেউ মেনটেন করে, সেক্ষেত্রে ওই গাছটা মূলত মারা যাবে। সেম ভাবে আমরা যদি আমাদের রিলেশনশিপ অ্যাসপেক্টসে প্রচন্ড রিজিড হয়ে যাই, আমাদের শরীরের দেখভাল যদি না করি, একেবারে রিজিড হয়ে যায়, তখন আমাদের মনও ওইভাবে বোতলড আপ হয়ে একেবারে ব্লাস্ট হবে ভেতরে, আমাদের শরীরটাও খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, এবং আমার যে আদার্স ইন্টেলেকচুয়াল গ্রোথ, ওই জায়গাটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য বাউন্ডারি রিজিড হওয়া ভালো না। আর সেকেন্ড বাউন্ডারি হলো পোরাস, vulnerable বাউন্ডারি। vulnerable বাউন্ডারি থাকলে তো কেউ এসে হার্ম করবে। কেউ আমাদের ঘরে জানালা খোলা থাকে, ঝড়ের সময় কি ধুলা এসে ঘরটাকে নষ্ট করে দেবে, তখন আমাকে দরজাটাকে বন্ধ করে দেবে। মানে আমার ঘরের ভিতরে যদি এনভায়রনমেন্ট যাতে ক্লিন থাকে, ডাস্ট ফ্রি থাকে, তখন আমরা নিজেকে প্রোটেক্ট করি। আসলে বাউন্ডারি যে ইনার কনসেপ্টটা হলো আমাদের গ্রোথের জন্য। গ্রোথ, একটা গুড রিলেশনশিপ মেনটেন করার জন্য, আমাদের গ্রোথের জন্য, ভালো থাকার জন্য, আমাদের সেফটি মেনটেনের জন্য আমার যেই কাজগুলো করা দরকার, যেই স্বাস্থ্যকর পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমার যাওয়া উচিত, সেই কনসেপ্টটাকে ইটসেলফ বাউন্ডারি বলে। বাউন্ডারি ওই জায়গাটি যেটা একটা প্রোঅ্যাক্টিভ গ্রোথ এনশিওর করবে, একটা রিলেশনশিপ খুব সুন্দর একটা ডাইমেনশন দিয়ে যায়। জাস্ট অ্যান এক্সাম্পল, আপনার একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট আছে, ভীষণ জরুরি, যেটা আপনার সাবমিশন ডেট হলো আহ আজকে কয় তারিখ, 3 তারিখ। এখন আজকে 3 তারিখে আপনি অ্যাসাইনমেন্টটা করলেন না। 3 তারিখ রাত 12টার মধ্যে পাঠানোর কথা ছিল, এখন আপনি পাঠালেন না। আপনি বরং আজকে একটা ফ্রেন্ডের আহ দুঃসম্পর্কের এক চাস্তো বোনের বিয়ের শপিং এর আপনি চলে গেলেন অ্যাসাইনমেন্ট সাবমিট না করে, এবং আপনি এত টায়ার্ড হয়ে গেলেন, বাসায় ফিরে আপনি বেসিক্যালি অ্যাসাইনমেন্ট জমা দিতেই পারলেন না। দেন কি হলো, আপনি টাইম লাইন এক্সিট করার জন্য আপনার অ্যাসাইনমেন্টটা হয়তো রিসিভ করবে না প্রফেসর বা টিচার, আপনি মার্কসটা বেসিক্যালি পেলেন না। এখানটাতে কি হলো, যে টাইম বাউন্ডারিটা হেলদি ভাবে ইনশিওর করতে না পারার জন্য বা না বলতে পারার জন্য আপনি ঠিকই বাইরে চলে গেলেন, সারাদিন নষ্ট করে এক্সস্টেড বা টায়ার্ড হয়ে আপনি বাসায় ফিরলেন, তো নিজের ক্ষতি হয়ে গেল। তো বাউন্ডারি হলো এরকম ইম্পর্টেন্ট কতগুলো আসপেক্টস, যেটা আপনার একটা গ্রোথ এনশিওর করবে এবং আপনাকে খুব সুন্দরভাবে গ্রো করতে হেল্প করবে। কিন্তু প্রত্যেকটা মানুষের বেসিক্যালি এই বাউন্ডারি রিকোয়ারমেন্টটা আলাদা আলাদা থাকে, আসপেক্টস গুলো আলাদা আলাদা থাকে। এখন আমাদের মানুষের ক্ষেত্রে কয়টা বাউন্ডারি আসপেক্টস আছে, যেটা আমাদের বলে ফিজিক্যাল বাউন্ডারি, তারপর বলে ইমোশনাল বাউন্ডারি, ইন্টেলেকচুয়াল বাউন্ডারি, তারপরে সেক্সুয়াল বাউন্ডারি, তারপরে ম্যাটেরিয়ালিস্টিক বাউন্ডারি এবং টাইম বাউন্ডারি। মানে আমরা যদি, এবং নাম্বার থ্রি সিচুয়েশনটা হলো হেলদি বাউন্ডারি। তার মানে আমরা ধরলাম, যদি হেলদি বাউন্ডারি ইনশিওর না করে, মানে নাম্বার থ্রিটা হলো হেলদি, মাঝখানেরটা হলো পোরাস, আর প্রথমটা হলো রিজিড সিচুয়েশন। আমরা কেউ যদি হেলদি বাউন্ডারি ইনশিওর না করতে পারি, তখন আমরা কিন্তু প্রত্যেকটা ডোমেইন ক্ষতিগ্রস্ত হতে থাকবে, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে থাকবে, আমার হেলথ ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমি অনেক একটা এক্সাম্পল করি, একটা ম্যাটেরিয়ালিস্টিক বাউন্ডারি এক্সাম্পল করি। আপনি খুব শখ করে, অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে একটা আইফোন কিনলেন, ধরলাম আইফোন 15 কিনলেন, যেটা মার্কেটে মোটামুটি নতুন লেটেস্ট। এখন আপনি কেনার পরে বক্সটা কখনো খুললেনই না, 2 বছর 3 বছর রেখে দিলেন।
তার মানে বেসিক্যালি ওইটার সাথে এত পোরাস বা এত রিজিড অ্যাটিটিউড করছেন, তো ওইটা এত বেশি ওভার কেয়ার করে ফেলছেন, ওটাকে বক্সই করলেন না, ইনটেক অবস্থা থেকে এলো। ওই ফোনটা আপনি কখনো ইউজও করতে পারলেন না, ওইটা কোনো ফাংশনাল ইউজেবিলিটির মধ্যে থাকলে না, ওইটা কোনো একটা কাজেও আসে না বেসিক্যালি। ওভারলি রিজিড হয়ে যাওয়ার জন্য, তো কখনো কখনো রিজিড হয়ে যাওয়ার জন্য, নাম্বার সিচুয়েশন ওয়ানে থাকার জন্য আমাদের মেয়েদের সম্পর্ক, আমাদের স্বাস্থ্য, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এবং সেকেন্ড সিচুয়েশনটা, আপনি আইফোনটা খুলে একটা মাত্র 3.5 বছরের বাচ্চার হাতে খেলতেছিল, ওর হাতে দিয়ে দিলেন, আর ও তো খুব শখ, ও একটু একটা ফোন টোন পেলে একটু বাড়ি টাড়ি মানে, তো ও শখ করে আপনার আইফোনটা যেদিন খুলবেন ওই দিন ভেঙে দেন। ওরা vulnerable বা উইক বাউন্ডারি থাকার জন্য, then what will gonna happen? আপনাকে বড় একটা ড্যামারেজ দিতে হলো ওই স্ক্রিন ঠিক করার জন্য, আরো 20,000 টাকা নিয়ে গেল। এমনিতে তো এক্সপেন্সিভ একটা গুডস, এরপরে আপনি একটা স্ক্রিন আমার নষ্ট হয়ে গেল। তার মানে পোরাসও হওয়া যাবে না, স্বাস্থ্যকর কি যে না, আই হ্যাভ টু আনপ্যাক মাই ফোন, ইউজ করতে হবে, যত্ন নিতে হবে, আবার ভালো জায়গাটা রেখে দিতে হবে, একটা সেফ চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? আমাদের ঠিক একইভাবে সম্পর্কগুলোর সাথে প্রচন্ড রিজিড হয়ে গেলে এটা একেবারে ডিসফাংশনাল করে ফেলে। খুব বেশি ভার্নারেবল বা খুব বেশি পোরাস হয়ে গেলে তো সম্পর্কটাকে ভালো রাখে না, বরং স্বাস্থ্যকর যত্নের মধ্য দিয়ে দুজন মানুষের একটা গ্রোথ এনশিওর করতে পারলে আমাদের একটা হোলিস্টিক, সর্বোপরি ওই মানুষটা বেনিফিটেড হবে, সম্পর্কে যে ইনভলভ আছেন তিনিও বেনিফিটেড হন। এই জন্য এই যে 6টা ডাইমেনশন, ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, সেক্সুয়াল, ম্যাটেরিয়ালিস্টিক ও টাইম বাউন্ডারিজ, এই 6টা ডাইমেনশনে আমাদের প্রত্যেকটা ডাইমেনশনে যদি আমরা হেলদি বাউন্ডারি এনশিওর করতে পারি, তখনই আমরা ভালো থাকতে পারি। যখনই আমরা হেলদি ডাইমেনশন থেকে আমরা পোরাস বা আমরা রিজিড বাউন্ডারি দিকে চলে যাবো, ওইটা আস্তে আস্তে আমাদের ক্ষতি করবে। এই জন্য সবসময় একটা গ্রোথের জন্য, আমাদের প্রোটেকশনের জন্য হেলদি বাউন্ডারিটা ইনশিওর করার চেষ্টা করতে হবে। সো আমি যেই ভাইটাল তথ্যগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই, যে আমরা বেসিকলি তাহলে কিভাবে ভালো রাখতে পারি। আপনারা তো অনেক আমাদের 3টা ক্লাসে বা 3টা সেশনে অনেক সাফারিং দেখেছেন, অনেক আপনারা অনেকগুলো ডিসঅর্ডারকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি সেই জায়গাগুলো দেখেছেন, আমাদের কমন মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো দেখেছেন, তারপর ট্রমা রিলেটেড ইলনেস বা ওই জায়গাতে সাফারিং গুলো দেখেছেন। তাহলে আমরা ভালো রাখতে পারি কিভাবে নিজের আমিটাকে, এই চ্যাপ্টারটাতে কিন্তু এই জায়গাটাই কভার করা হয়েছে। বেসিক্যালি কোনো একটা মানুষের, তবে আরেকটা এক্সাম্পল বলি, সেলফ কেয়ারটা বোঝানোর জন্য বলছে। একটা দেশলাই বা ম্যাচের কাঠি দেখেছেন কেউ? যদি একেবারে জ্বলে পুড়ে ম্যাচের কাঠিটা নিঃশেষ হয়ে যায়, ওই ম্যাচের কাঠিটা যদি আপনি আবারও ক্র্যাচ করেন বারুদের সাথে, ওই কাঠিটা কি জ্বলার মতো শক্তি সামর্থ্য বা সাহস থাকে? আর কেউ যদি একেবারে পুরোপুরি নিঃশেষই হয়ে যায়, ওখান থেকে কি তার ভেতরটাতে আবার ফায়ার করবে ম্যাচের কাঠিটা? নো। মানে হ্যাঁ বা না, কি রেসপন্স করুন। ওই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া ম্যাচের কাঠিটাকে আগুন জ্বালাতে পারবে? বেসিক্যালি নিজের সেলফে যত্ন না নেওয়া বা বার্ন হয়ে যাওয়া, এক্সস্টেড হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়াটা একটা ল্যাক অফ সেলফ কেয়ারের ক্ষেত্রে যেটা হয়, মানুষ নিজেই তার সমস্ত এনার্জি হারিয়ে ফেলে এবং সে বার্ন হয়ে তার সবটুকু নিঃশেষ হয়ে যায়, এবং সে হতে পারে ক্লোজ টু ডেড এন্ডে চলে যায়, অথবা সে একেবারে কম্প্যাশন ফ্যাটিক বা খুব গভীর বেদনায় আছে। তখন সে নিজেকেই তো ভালো রাখতে পারবে না, সে অন্যকে ভালো রাখবে কিভাবে? বেসিক্যালি আমাদের ভালো রাখার ক্ষেত্রে সেলফ কেয়ার হলো এমন কতগুলো টুলস, এমন কতগুলো ব্যাপার সেলফ কেয়ারের মধ্যে আছে, যেই জায়গাগুলো যদি আমরা করি, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে আমাদের লাইফটা এত প্রপার ব্যালেন্স মেথডে চলতে পারে এবং অনেক বেশি প্রায়োরিটাইজ করতে পারেন না। এই জন্য সেলফ কেয়ারটাকে বেসিক্যালি একটা ওভারঅল হেলথ আর ওয়েলবিং এর টুলস হিসেবে আমরা এটাকে কাউন্ট করতে পারি, যেটা একটা পার্সোনাল মানুষকে তার রিল্যাক্স হতে, রিচার্জ হতে এবং একটা হেলদি ব্যালেন্স লাইফ মেনটেনের
ক্ষেত্রে সাহায্য করে থাকে। আমরা কি কি মেথডে সেলফ কেয়ার করতে পারি? সেলফ কেয়ারটা নিয়ে খুব সুন্দর কিছু প্ল্যান করতে পারি, রাইট? সেলফ কেয়ারটা বেসিক্যালি কিন্তু একটা অ্যাটিটিউডস, এবং আমি যে আমার নিজের জন্য রেসপন্সিবল সেই জায়গাটা বেসিক্যালি সেলফ কেয়ার জায়গাটা ইন্ডিকেট করে। এখন সেলফ কেয়ার নিয়ে মানুষের কতগুলো মিথস আছে। মিথস কি? ও যারা নিজের যত্ন করে দে ও সেলফিশ। আরে না, এখানে ফ্যাক্টরটা হলো সেলফ কেয়ার ইজ নট সেলফিশনেস। সেলফ কেয়ার মিনস আদার পিপল সাফার, একেবারেই না। সেলফ কেয়ার মে ইনভলভ সেটিং বাউন্ডারিজ এন্ড কমিউনিকেটিং নিডস। মানে সেলফ কেয়ার হচ্ছে, অনেকের ধারণা আছে এরকম যে সেলফ কেয়ার করা মানে আমি অন্যকে সাফার করাচ্ছি, একেবারেই না। বেসিক্যালি একটা বাউন্ডারিজ এর মধ্যে ইনভলভ করা। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই জন্য বাউন্ডারি কনসেপ্ট আমি আগে বলেছি। এখন একজন মানুষ যদি এরকম হয় কনস্ট্যান্টলি, ধরলাম একটা গার্মেন্টস এর ছেলে, সে মাসে 6,000 টাকা বেতন পায় বা 7,000 টাকা বেতন পায়। এখন ওর কিছু বকেটে বন্ধু আছে, ওরা বকেটে বন্ধুরা ওরা মিথ্যা বলে ওকে প্রায় মাসেই ওর কাছ থেকে লোন নেয়, ধার নেয়, এবং ওরা কি করে ওই লোনের টাকাগুলো নিয়ে ওরা বিভিন্ন রকম মাদক সেবন করে। এখন ও কোনো মাসে ও টাকা চাইলে ওকে এমন ভাবে চায়, ও না পারে না, ও দিয়ে দেয়। এখন ওই ছেলেটা যে হয়তো 7,000 টাকা বেতন পায়, ওর আবার বাড়িতে 2-3 হাজার টাকা দিতে হয়, বাড়িতে মা আছে, বয়স্ক বাবা আছে। এখন বকাটেরা টাকা নিয়ে যাওয়ার জন্য বাড়িতে কন্ট্রিবিউট করতে হয়। এখন হোয়াট ইজ গোনা হ্যাপেনিং হিয়ার, যে এই গার্মেন্টস এর ছেলেটা তার নিজের একটা হেলদি বাউন্ডারি এনশিওর করতে না পারার জন্য সে তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছে না, বখাটেদের পাল্লায় পড়ে বেসিক্যালি এই ছেলেটা নিজের অর্থ, তার নিজের ধৈর্য, তার নিজের নিজের ওয়েলবিং ও নিজের সুস্থতার জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। বেসিক্যালি সেলফ কেয়ার জিনিসটা এরকম একটা জিনিস যে ইজ সেটিং এ লিমিট, নিজের জন্য একটা লিমিট সেট করা, যে এই জায়গাটা নিজের গ্রোথের জায়গাটা ইনশিওর করে। সে অন্য কাউকে হার্মও করলো না, বাট একটা খুব সুন্দর হেলদি সেফটি এন্ড লেয়ার বা একটা প্রোটেকশন ইনশিওর করে সে নিজের আমিটাকে ভালো রাখতে পারবে। কখনো কখনো সে অন্যের জন্য নিজেকে না বলতে পারবে, রাইট? একটু পরেই দেখবেন ওই জায়গাটা। সো আমি আরো একটু মিথস আর ফ্যাক্টস গুলো এখন আলোচনা করছি। সেলফ কেয়ার ইজ সেম ফর এভরিবডি, এটা আরেকটা মিথস। বেসিক্যালি এটা একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট পিপলের সেলফ কেয়ারের নিড গুলো একেবারে ডিফারেন্ট। সেলফ কেয়ার হ্যাজ টু বি পারফেক্ট, এটা আরেকটা বেসিক্যালি মিথস। বেসিক্যালি সেলফ কেয়ার ইজ অ্যাবাউট allowing yourself to have compassion for self and acknowledging your limit. Just an example, কাজ নিতে 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 তো আমি নিতে পারতেছি না, এইখানটাতে যখন আমি আমার নিজের লিমিটে জানবো যে আমার পক্ষে তো নেওয়া সম্ভব না, এখন কাজ নিলে আমার অফিস টাইম হলো আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত, কিন্তু আমি 10টায় বেরোলে শেষ হবে না, আমি কি এরকম কাজ নেব? এরকম কাজ কিন্তু নেওয়া উচিত না। তো সেক্ষেত্রে সেলফ কেয়ারটা মানুষটাকে একটা তার নিডটাকে অ্যাকনলেজ করতে, তার লিমিটটাকে অ্যাকনলেজ করতে হেল্প করে। এবং সেলফ কেয়ার রিকোয়ার্স স্পেশাল টুলস এন্ড রিসোর্সেস ইউ ডোন্ট হ্যাভ। মানে এরকম এক্সেপশনাল না, একেবারে অনেকগুলো টুলস লাগবে, রিসোর্সেস লাগবে, তা একেবারে না। সেলফ কেয়ারটা খুবই একটা সিম্পল মেনটেনেন্স একটা জিনিস। আর সেলফ কেয়ার ইজ এ কুইক ফিক্স, তা একেবারেই না। সেলফ কেয়ারটা এটা একটা লং টার্ম প্রসেস, এটা আস্তে আস্তে আপনাকে প্ল্যান করতে হবে, আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে লাইফের ক্ষেত্রে। একটা সময় আপনার নিজের বডি মাইন্ড সোলের সেফটি এনশিওর করতে পারবেন। এবং সেলফ কেয়ার টেকস আপ টু মাচ টাইম, এটা আরেকটা মিথ্যা কথা। সেলফ কেয়ার 5 মিনিটে, 2 মিনিটে, 1 মিনিটে করা যায়, এটা খুব বেশি সময় লাগে না। সেলফ কেয়ার ইজ হোয়াট এভার ব্রিংস ইউ কমফোর্ট, সেলফ কেয়ার ইজ হোয়াট এভার ব্রিংস ইউ কমফোর্ট। না, সবসময় সেলফ কেয়ার আপনার জন্য হয়তো কমফোর্ট নিয়ে আসবে না। সেলফ কেয়ার আপনার মাস্ট একটা প্রায়োরিটি বা মাস্ট নিড হতে পারে। জাস্ট অ্যান এক্সাম্পল, একজন মানুষ সে নির্ঘুম থাকছে রাতের পর রাত, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ না ঘুমিয়ে থাকছে, ওই মানুষটা সেলফ কেয়ার কমফোর্টের জন্য না, ওই মানুষটার সেলফ কেয়ার তখন লাক্সারি না, ওই মানুষের জন্য মাস্ট নেসেসারি একটা ব্যাপার হয়ে যায়। সে যদি নিজের যত্ন না নেয় সে তো কলাপস করবে।
এই জন্য সেলফ কেয়ারটাকে একটা লাক্সারি আইটেম হিসেবে বিবেচনা না করা, বরং সেলফ কেয়ারটা কখনো কখনো ভীষণ জরুরি একটা ব্যাপার। এটা একটা অ্যাকাউন্টেবিলিটি, এবং যেটা ওই অ্যাকশন গুলো মাস থেকে নিতে হবে তার নিজের আমি তোকে ভালো রাখার জন্য, সেটাতে বার্ন হয়ে শেষ না হয়ে যায়। সেলফ কেয়ার বেসিক্যালি এমন একটা মেথড যেটা মানুষটাকে একটা খুব সুন্দর রিফর্ম এনার্জির মধ্যে রাখবে, তার শরীর মন আর সোলটাকে ভালো রাখবে, এবং সে বেসিক্যালি অ্যাকাউন্টেবল হবে নিজের ইমোশনের জন্য, অন্যকে হার্ম করবে না, নিজেকে ভালো রাখতে পারবে, এরকম একটা মেথড। এখন আমরা কি কি পদ্ধতিতে সেলফ কেয়ার করতে পারি বেসিক্যালি, এটা খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি। যে আমাদের 8টা টাইপস আছে সেলফ কেয়ারের। শরীরের যত্ন, ফিজিক্যাল সেলফ কেয়ার। ফিজিক্যাল সেলফ কেয়ার আমরা কিভাবে করতে পারি? একটা হেলদি নিউট্রিশন মেনটেন করে, একটা রেগুলার বেসিস এক্সারসাইজ করে, ভালো স্লিপের মধ্যে দিয়ে। এমনও আছে যে কেউ যদি অসুস্থ থাকে, যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই অনুষ্ঠান রেগুলার বেসিস চিকিৎসা করাতে হয়। সে চিকিৎসা করানোর মধ্য থেকে নিজের শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবে। এখন মেন্টাল হেলথ সেলফ কেয়ার কি? মাইন্ডফুলনেস, একটা সেলফ টক থেরাপি। সেলফ টক হতে পারে, থেরাপি হতে পারে। মাইন্ডফুলনেস আপনারা, আমি যখন প্রত্যেকদিন আপনাদেরকে গ্রাউন্ডিং করিয়েছি, ওটা বেসিক্যালি আমি ছোট্ট করে মাইন্ডফুলনেসে এন্ট্রি করার যে স্টেজটা আমি আপনাদেরকে প্রত্যেকদিন করানোর চেষ্টা করছি, গ্রাউন্ডিংটা করিয়েছি। গ্রাউন্ডিং ইটসেলফ এটা মাইন্ডফুলনেসের একটা টেকনিক। তার মানে কি, এটা আপনাদেরকে কিছুটা হলে সুট করতে হেল্প করেছে। এবং সেলফ স্টকের জায়গাটা, সেলফ স্টকটা বেসিক্যালি এটা যদি একটু রিফ্লেকশন করা যায়, এটা বেসিক্যালি সেলফ জার্নালিং এর মতো, যা আমরা যখন আমাদের নিজেদের ইমোশন গুলোকে নিজে প্রসেস করতে পারি, নিজের সাথে কথা বলতে পারি, বা নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারি, এই জায়গাটা আমাদেরকে মেন্টালি খুব ভালো ফিল করাতে হেল্প করে। এবং কখনো কখনো প্রয়োজন হতে পারে যে একজন মানুষের লাইফে চরম ভাবে বিপন্ন সাফার করতেছে, ওই মানুষটা নিজের সেফটির জন্য থেরাপি নেওয়া লাগতে পারে। আর ইমোশনাল সেলফ কেয়ারটা কিভাবে হতে পারে? গ্র্যাটিটিউড করা, মানে আমরা আমাদের যেই ধর্মেরই হই না কেন, আমরা ওখানটাতে সার্টেন লেভেল অফ গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে পারি। আমরা আমাদের যে নেগেটিভ ট্রিগার গুলো আছে লাইফে, সেই ট্রিগার গুলোকে আইডেন্টিফাই করে নিজেকে হেল্প করতে পারি, এবং জার্নাল করতে পারি। জার্নালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস। জার্নাল এমন একটা ইন্টারেস্টিং মেথড যে নিজের লাইফ রিফ্লেকশন করে, নিজের থটস আর ইমোশন গুলোকে আমরা প্রসেস করতে পারি লিখে লিখে। এমন ওখান থেকে অনেক ইনসাইটফুল নলেজ আসতে পারে। আমাদের যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলোকে সলভ করার স্ট্র্যাটেজিটা আমরা বেসিক্যালি জার্নালিং থেকে শিখতে পারি। এই আজকে প্রত্যেকটা প্ল্যান হলো বেসিক্যালি, আপনারা এতদিন যেই সাফারিং গুলো দেখেছেন, ইনিশিয়ালি কতটুকু সর্বোচ্চ নিজের সাথে করতে পারেন, যেটা দিয়ে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আর একেবারে না পারলে যে না, আর কোনো কিছুতেই হচ্ছে না, দেন মেবি ইউ হ্যাভ টু বি গোস ফর এ ক্লিনিশিয়ান, এ প্রফেশনাল সাপোর্ট। এই স্পিরিচুয়াল জায়গাটাতে মেডিটেট করা, নেচারের সাথে যাওয়া যেতে পারে, নেচারের সাথে নেচার এক্সপ্লোর করা যেতে পারে, এবং ইয়োগা করা যেতে পারে। আর ইন্টেলেকচুয়াল গ্রোথের জন্য, বেসিক্যালি ইন্টেলেকচুয়াল সেলফ কেয়ার জন্য আমরা অনেক বই পড়তে পারি, আমরা নতুন জিনিস শিখতে পারি, যেমন আপনারা বুট ক্যাম্পে জয়েন করে কিছু জিনিস হয়তো শেখার চেষ্টা করেছেন। আমরা আমাদের কিছু অভ্যাস বদলাতে পারি। আর এনভায়রনমেন্টের সেলফ কেয়ারটা হলো ক্লিন থাকা, সেফটি এনশিওর করা। আর সোশ্যালের জায়গাটা দেখেন, সোশ্যালের জায়গাতে বাউন্ডারিজটা চলে আসে। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা এত মিসম্যাচ করি, বা এত বাউন্ডারি ভায়োলেট করি, বা নিজেদের বাউন্ডারি ভায়োলেট হতে দেয়, বা এত দুর্বল বাউন্ডারিজ আমাদের থাকে, যে এই জায়গাটাতে আমরা কোনোভাবে স্ট্রং কোনো বাউন্ডারি মেনটেন করতে পারি না, যার ফলে লাইফে আমরা প্রথম প্রথম ক্ষতিগ্রস্ত হতে থাকি। এবং আমাদের যে হেলদি গুড কানেকশন এস্টাবলিশ করতে হবে। আর ফাইন্যান্সিয়াল সেলফ কেয়ার জায়গাতে বাজেট করে চলতে হবে, পাশাপাশি সেভ করতে হবে কখনো কখনো নিজেদের জমার জন্য। এই যে একটা ডোমেইনের কেউ যদি প্রপারলি যত্ন নিতে পারে, দেখা যাবে আমার সাথে অসুস্থই হবে না, তার খারাপই লাগবে না, সে তার হয়তো কোনো প্রফেশনালস এর কাছে যেতেও হবে না। তার মানে বেসিক্যালি ওই যে প্রতিরোধক থেকে প্রতিশোধকই যে উত্তম, মানে আগেই ভালো থাকা, আগেই নিজের লাইফটাকে এত সুন্দর মতো ব্যালেন্স করা, যে আমার ডক্টরের কাছে যাওয়ারই তো দরকার নেই। ঠিক আছে, এই জন্য প্রপারলি সেলফ কেয়ারের জায়গাটাকে একটা খুব সুন্দর প্ল্যান ওয়াইজ কিন্তু করা যেতে পারে। আগের পয়েন্টটা, ওই যে বাউন্ডারি মেইনটেনেন্স, সেলফ কেয়ার ইজ ভেরি ভাইটাল ফর ভেরি ভাইটাল ফর লাইফ। এই দুইটা স্কিলসও কেউ যদি প্রপারলি ইউজ করতে পারে, তার লাইফে আমার কাছে মনে হয় অনেক বড় লার্জ স্কেলের প্রবলেম সলভ হয়ে যায়। এবং
ওই জায়গাটা যে আমি হ্যাঁ বলছি, বাট তার আগে তো নিজের আমির সাথে মেক শিওর হয়ে নেওয়া আমার শরীর না বলছে না তো। যেমন আমি বসকে অনেক স্যাটিসফাই করতে চাই, এই জন্য আমি হয়তো হ্যাঁ বলে ফেললাম, বাট আমি জানি আজকে এই টাস্কটা নিলে আমার অফিস আওয়ার্স থেকে 3 ঘন্টা 4 ঘন্টা বেশি সময় লাগবে। আমার মন বলতেছে না বলতে, বাট আমি তারপরে না না বলে ওনাকে হ্যাঁ বলে দিচ্ছি। কিন্তু এই জায়গাটাই না একটু চেক করে নেওয়া যে আমি হ্যাঁ বলছি, আমি শিওর যে আমার নিজের আমি এটাকে না বলছি না, নিজের আমি এটাকে স্যাবোটাইজ করছি না। তো সেলফ কেয়ারের জায়গাটা এই জায়গাটাই, যে সেলফটাকে একটা প্রায়োরিটাইজ করতে হেল্প করে, একটা গ্রোথ এনশিওর করে। আর আমাদের অনেকগুলো স্বাস্থ্যকর স্বাস্থ্যকর কোপিং স্ট্র্যাটেজি আছে, আমাদের ভীষণ ভীষণ স্বাস্থ্যকর কোপিং স্ট্র্যাটেজি আছে, যে আপনারা তো সবকিছু জানলেন, রোগ জানলেন, কারণ জানলেন, সাফারিং জানলেন, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার জানলেন। এখন কিভাবে কোপ করবেন ওইগুলোর সাথে, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে নিজে একটা লাইফকে, নিজের পরিবারকে বা নিজের সারাউন্ডিংকে কিভাবে রিফর্ম করতে পারবেন, নিজের সহ নিজের পরিবার কিভাবে ভালো থাকতে পারবেন, তার অন্যতম যে প্রধানতম একটা উপায় হচ্ছে আমাদের কতগুলো হেলদি কোপিং স্কিলস আছে যেই জায়গাগুলোকে খুঁজে পেল। এবং খুব সুন্দরভাবে দেখেন যে আমরা কোপিং স্ট্র্যাটেজি গুলো বা কোপিং স্কিলস গুলো কি জন্য খুঁজে বের করব, যেটা আমাদের একটা ইফেক্টিভলি স্ট্রেস ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করবে এবং ইমোশনাল চ্যালেঞ্জটা ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করবে। আর এটা একটা পজিটিভ কনস্ট্রাকটিভ ম্যানার, এবং যেটা আমাদের হার্মফুল বিহেভিয়ার গুলো চেঞ্জ করবে এবং আমাদের পুরো ওয়েলবিং এর জায়গাটাতে মানে ওয়েলবিং এর জায়গাটা এনহ্যান্স করবে। এবং হেলদি কোপিং স্কিলস এর এক্সাম্পল যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, মাইন্ডফুলনেস মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, জার্নালিং, এতক্ষণ যে জায়গাগুলো সেলফ কেয়ারের মধ্যে ছিল ওর অনেক টুলস কিন্তু হেলদি কোপিং স্কিলস হিসেবে এই জায়গাতে চলে এসছে। বাট এটা আমি একটু ফর্মের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা কখন দরকার হবে, তখন এটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং হেলদি কোপিং স্কিলস প্রোভাইড কতগুলো প্র্যাকটিক্যাল টুলস টু ম্যানেজ ইউর স্ট্রেস অ্যান্ড ইট ফস্টার রেজিলিয়েন্স এন্ড মেন্টাল স্ট্রেংথ। মানে বেসিক্যালি হেলদি কোপিং স্কিলস গুলো আপনার রেজিলিয়েন্স আর স্ট্রেংথের জায়গাটাকে ফস্টার করবে, এবং এই প্রসেস গুলো অ্যাডপ্ট করার দ্বারা একজন ইন্ডিভিজুয়াল তার এন্টায়ার একটা পজিটিভ আউটলুক মেনটেন করতে পারে যখন উনি একটা ওভারওয়েলমিং সার্কামস্টেন্সেস এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এই কোপিং স্কিলস টুল বক্সটাকে কিভাবে তৈরি করা যেতে পারে, বেসিক্যালি যে আমরা ওই মিস্ত্রি বা কাঠ মিস্ত্রি দেখবেন ওর সুন্দর একটা বক্স থাকে, ও বক্সের ভিতরে প্রত্যেকটা জায়গায় হয়তো কয়েকটা কিছু পকেট থাকে। আমি জানি না কখনো আপনারা ট্রাঙ্ক দেখেছেন কিনা, আমাদের ছোটবেলায় যে মোটা মানে স্টেনলেস স্টিলের পাত দিয়ে ট্রাঙ্ক থাকতো, অথবা আলমিরা থাকতো, আলমিরার ভিতরে কতগুলো খাপ থাকে, এই খাপটার ভিতরে শার্ট, এখানটাতে প্যান্ট, ওখানটাতে মোজা, এখানটাতে ছোট গেঞ্জি গুলো, বা এখানটাতে নর্মাল পরা গেঞ্জি গুলো, এইভাবে প্রত্যেকটা থরের ভিতরে যখন বিভিন্ন জিনিসপত্র সাজানো থাকে আলমিরাটা খুলে একটা কমফোর্ট পাওয়া যায়। আর এই কোপিং স্কিলস এর টুল বক্স হলো ঠিক ওরকম একটা জিনিস, আমার প্রত্যেকটা টুলস আমার কাছে থাকলো, ও যখন যেটা দরকার হবে ওইটাকে বের করে আমি আমার লাইফের জন্য ব্যবহার করবো। সো এখানটাতে আমি ওই জায়গাটা একটু বলছি যে তাহলে কোপিং কোপিং মানে এই যে কোপিং টুল বক্সটা কিরকম হবে, যেমন যখন আমাদের বেসিক নিডটাকে অ্যাড্রেস করতে হবে। বেসিক নিড মানে এখন আমার খাবার, আমার শরীর, এই জায়গাটা দেখে তখন আমাদের একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। এই জায়গাটা আপনি একটু মনোযোগ দিয়ে একটু ফলো করে দেখুন। যখন আমাদের বেসিক নিডের ব্যাপারটা আসবে তখন আমাদের খাবারের ব্যাপারটা, আমাদের ডায়েটের ব্যাপারটা এনশিওর করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনি প্রপারলি ঘুমাবেন, ডিহাইড্রেট থাকা হচ্ছে এনাফ পানি খাওয়া, জল খাওয়া। আর যখন আপনার কষ্ট লাগছে বা কোনো ব্যাপারে এখন হেল্প দরকার তখন সোশ্যাল সাপোর্ট সিক করতে হবে। এবং মুড বুস্টার,
মনটাকে কিভাবে ভালো রাখবেন? ভালো বই পড়বেন, অনেক সুন্দর মানে সেলফ ডেভেলপমেন্ট বুক, অনেক অনেক বিভিন্ন রকম বই আছে। প্রত্যেক বছর বই মেলা থেকে কিছু সুন্দর বই কিনে নিজেকে গিফট করবেন এই বছর পড়ার জন্য। একটু হাঁটতে বের হবে, নিজের কোনো ভালো একটা হবিকে নিজের জন্য চেষ্টা করবেন এবং নিজে কিছু সুন্দর জায়গা লিস্ট করবেন ঘোরার জন্য। এখন ঘোরার জন্য যে বিদেশ হতে হবে ইটস নট নেসেসারি, আপনার ঘরের পাশে, আপনার চারপাশে, আপনার শহরে দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এই গাজীপুর, ঢাকা, কোনোদিন চন্দ্রিমা উদ্যান, কোনোদিন সকালবেলা রমনা পার্ক, কোনো একদিন বোটানিক্যাল গার্ডেন এটা এক্সপ্লোর করতে পারে এবং নিজের মুডটাকে ভালো রাখার জন্য পজিটিভ অ্যাফার্মেশন যে জায়গাটা আমি বলছেন যে নিজের আমিটাকে একটু ভালো স্টেটমেন্ট ইউজ করা, ভালো কথা বলা, কারণ আমাদের চারপাশে আমরা পজিটিভ রিকগনিশন অনেক কম পাই। এই জন্য একটু বলা যায় বিলিভ ইন মাইসেলফ, যে আমি আমার নিজের আমিকে বিশ্বাস করি। কেউ না দিলে নিজের তো ক্ষুধা লাগে, ভালো কথা শুনতে ইচ্ছা করে, তাই নিজেকে একটু বলা ভালো কিছু কথা, যে আমি নিজের আমিকে বিশ্বাস করি, যে আমার ভয় আমাকে নিয়ন্ত্রণ করছে না, আই এম সেফ, আই এম রিল্যাক্স, আই এম কাম, আই এম কমফোর্টেবল, আই এম কনফিডেন্ট, আই এম রিল্যাক্স। এরকম ছোট্ট ছোট্ট কিছু পজিটিভ কথা যদি নিজের চোখের দিকে তাকিয়ে, আয়নার দিকে তাকিয়ে যে কয়েকবার রিপিটেটিভলি বলা যায়, দেখা যায় একটা মনের কোণে খুব সুন্দর একটা ছোট্ট হোপ এন্ড অপটিমিজম বা একটা ভালো গুড উইশেস কাজ করে, যেটা আপনার মনটাকে ভালো রাখবে। এবং স্টেপ 3 হলো নিজের ফিলিংটাকে প্রসেস করা, নিজের ফিলিং গুলোকে আইডেন্টিফাই করতে শেখা। আপনার যে প্রত্যেক দিন একটা স্কেলে মার্ক করেছে 1 থেকে 10, এখন থেকে পারবেন না নিজের ফিলিংটাকে আইডেন্টিফাই করতে, আপনি কোথায় আছেন, বুঝেছেন? ওই মুড থার্মোমিটার দিয়ে প্রত্যেকদিন চেক করে দেন যে ওয়ার ইউ আর, এবং নিজের যে কষ্টের যে ট্রিগার গুলো আছে ওই ট্রিগার গুলোকে আইডেন্টিফাই করে নেওয়া। আপনার ইমোশনের পেছনে ট্রিগার হলে বেসিক্যালি আমরা কি কমফোর্টেবল ফিল করি না, ভালো ফিল করি না। এবং এক্সপ্রেস ইউর ফিলিং থ্রু টকিং, রাইটিং, ক্রাইং অর ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। মানে আপনারা যদি কেউ কথা বলেন অন্য কারোর সাথে, খুব বিশ্বস্ত কারোর সাথে, যেই জায়গাটা নন জাজমেন্টাল, সেটাতে আপনার ফিলিংটা এক্সপ্রেস হতে পারে। আপনি লিখতে পারেন, জার্নালিং করতে পারেন, আপনি নিজে কাটতে পারেন এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারেন, যেটা আপনার ইমোশন গুলোকে প্রসেস করতে হেল্প করবে। এবং একটা গ্র্যাটিটিউড লিস্ট তৈরি করা, রিফ্লেক্টিং অন থিংস ইউ আর মোস্ট থ্যাঙ্কফুল। না, আপনাকে আপনার সৃষ্টিকর্তা যেভাবে পুরস্কৃত করেছেন বা আপনি যেই জায়গাগুলোর জন্য গ্রেটফুল আপনার লাইফে, আপনার ফ্যামিলি কিছু মানুষের কাছে আপনি গ্রেটফুল, ওই জায়গাগুলোকে লিস্ট করতে পারেন আর ওগুলো প্রত্যেক দিন দেখতে পারেন। তখন ওই যে মহান আল্লাহ তাআলা একটা জিনিস বলছে শুকর গুজার করলে, বেসিক্যালি এটা ওরকম একটা জিনিস যে আপনি নিজেই যদি নিজের জায়গাটাতে অনেক থ্যাঙ্কফুল থাকেন আপনার মহান সৃষ্টিকর্তার উপরে, ওটা আপনাকে মনের ভিতর থেকে একটা প্রশান্তি দেবে যে না, আই হ্যাভ লট সামথিং, আলহামদুলিল্লাহ। বুঝেছেন? ওই গ্র্যাটিটিউড লিস্টটা নিজে তৈরি করে নিতে পারেন, যেটা কিন্তু আপনাকে দিন শেষে মনে করলে ভালো ফিল করে। এবং স্টেপস 4টা হলো প্রবলেম সলভিং, যে আমরা যখন, আমরা তো এমন না যে আমাদের কারো জীবনে প্রবলেম হয়, এরকম জীবন খুঁজে পাওয়া খুব মুশকিল, যে এরকম জীবন হয়তো নাই যে কারো লাইফে প্রবলেম। সেক্ষেত্রে প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে এবং আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারলেই একটা সমাধানের রাস্তা বের, বুঝেছেন? আর আইডেন্টিফাই না করতে পারলে বেসিক্যালি আপনি ভ্রান্তের মতো ঘুরতে থাকবেন, অন্ধকার লাগবে। এবং যে প্রবলেমটা আইডেন্টিফাই হলো ওইটার পোটেনশিয়াল সলিউশন আপনি নিজে ডেভেলপ করার চেষ্টা করবেন। আপনি ওই যে সাপোর্ট সিস্টেম আছে ওখান থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন এবং ইভালুয়েট করেন এবং বেস্ট সলিউশনটাকে চেষ্টা করুন। ধরলাম আপনি এর আগে অফিসে যেতেন মিরপুর থেকে মতিঝিল বাসে করে, কয়েকটা বাস আছে, এরপরে আপনি মেট্রো রেলে আসলে মেট্রো রেলে যাওয়া শুরু করবেন, মেট্রো রেলে আবার অনেক জ্যাম। এখন আপনি ইভালুয়েট করে কোন ওয়েটা মেথড কোনটাতে সব থেকে কম সময় সেভ হয়, যেটা বেস্ট মেথড, ওইটাকে আপনার একটা বেস্ট সলিউশন হিসেবে নিতে হবে। ওভাবে ইভালুয়েট করা, ও মেট্রো ইজ পারফেক্ট ফর মি আর বাস ইজ গুড ফর মি, যেটা বেস্ট সলিউশন ওইটাকে আপনার খুঁজে নিতে হবে। এই ব্যাপারটাকে নিজেই সেলফ ইভালুয়েট করা এবং বেস্ট সলিউশন খুঁজে নেওয়া এবং ওই চুজেন সলিউশনটা যেটা নিলেন ওটাকে ইমপ্লিমেন্ট করা
টাস্ক অ্যাসাইন করা, একটা ডেডলাইন সেট করা, বড় বড় একটা গোলসকে ভেঙে ছোট 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 ম্যানেজেবল কতগুলো গোলসে ভাগ করা, এবং ওই ছোট ছোট স্টেপসটাকে তারপর সলভ করা, এবং নিজের প্রোগ্রেসটা মনিটর করা যে আচ্ছা আমি যেই বইগুলো ইমপ্লিমেন্ট করছি ওই জায়গাটা আমার প্রোগ্রেস হচ্ছে তো। ফ্লেক্সিবল থাকা, অ্যাডজাস্ট করা অ্যাজ নেসেসারি, যখন নেসেসারি অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে ওই জায়গাগুলোতে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট গুলো করে ফেলবে। এবং রিল্যাক্সিং টেকনিক, যেটা আমি সবসময় আপনাদের এনকারেজ করি এবং প্রত্যেকদিন আপনাদেরকে করিয়েছি, 1 মিনিট 2 মিনিট হলে 4 দিনের শুরুতেই এই যে রিল্যাক্সিং টেকনিকটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ফাইন্ড এ কোয়াইট কমফোর্টেবল স্পেস ওয়ার ইউ ওন্ট বি ডিস্টার্ব, মানে আপনি ডিস্টার্ব হবেন এরকম একটা কোয়াইট প্লেসকে খুঁজে নেওয়া, সিট ডাউন ইন এ রিল্যাক্স পজিশন অ্যান্ড ফোকাস অন ইউর ব্রিথ, এবং টকিং শো, ব্রিথ and find out following techniques. আপনারা নিজের এই টেকনিকগুলোকে ফলো করতে হবে। এটা সিম্পল ডিপ ব্রিদিং হতে পারে, খুব স্লো অ্যান্ড ডিপলি ইনহেল এক্সহেল এর প্রসেসটা হতে পারে, বা আপনি শ্বাসটা নিলেন কিছুক্ষণ ভেতরে হোল্ড করলেন এরপর আস্তে আস্তে এক্সহেল করে দিলেন স্লোলি, এটা হতে পারে। আমাদের গাইডেড ইমেজারি আছে। গাইডেড ইমেজারি হচ্ছে খুব সুন্দর একটা পিসফুল জায়গাকে ভিজুয়ালাইজ করা, একটা সুন্দর সিনকে ভিজুয়ালাইজ করা। আমি প্রথম দিন আপনাদেরকে যেটা শিখিয়েছি সেফ প্লেসটা, এবার পজিটিভ সিনারিটাতে ডিটেল গুলোকে এক্সপ্লোর করা, ওখানকার সেন্সেশনটাকে নিজের বডির সাথে এস্টাবলিশ করা যেতে পারে। এবং মাইন্ডফুলনেস মেডিটেশন আছে। আসলে এই জায়গাটা না আপনারা ইউটিউব ইজ এ ভেরি গুড সোর্স, ওখান থেকে আপনারা বিভিন্ন সোর্স থেকে সুন্দর সুন্দর মাইন্ডফুলনেস মেডিটেশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এবং ওই জায়গাটাতে মাইন্ডফুলনেস মেডিটেশন চেষ্টা করতে পারেন, যেটা নিজের থটটাকে অবজার্ভ করতে হেল্প করবে, নিজের সেন্সেশনসটাকে অনেক বেশি ফোকাস বাড়াবে, এবং নিজের জাজমেন্টের জায়গাটাকে দেখবেন অনেক বেশি কারেক্ট করে ফেলতেছে, বা ওরকম আর এক্সেসিভ নেগেটিভ জাজমেন্ট দিয়ে নিজের একটা ডিসিপ্লিন লাইফ লিভ করতে হবে না। এবং কখনো কখনো প্রয়োজন হতে পারে যে আমাদের হেল্প সিক করা লাগতে পারে, কখনো কখনো, সব জায়গাতে তো হয়তো আমি পারবো, তখন আপনাকে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কাকে আপনি অ্যাপ্রোচ করবেন, ওই রিসোর্সটাকে আপনাকে যাকে বিশ্বাস করতে পারেন, যিনি ট্রাস্ট ওয়ার্দি, তাকে ট্রাস্ট করা যায় ওরকম গুড রিসোর্স পার্সন খুঁজে নিতে হবে, এবং ওই পার্সনটাকে বলে তাদের সাপোর্টিভ, তাদেরকে সাথে নিয়ে আপনি একটু মেন্টাল হেলথ, এটা হতে পারে, এই রিসোর্স পার্সন কারা হতে পারে, এটা আপনার ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার সাপোর্ট গ্রুপ হতে পারে, এবং শেষে আপনার রিসোর্স পার্সন হিসেবে আপনাকে মেন্টাল হেলথ প্রফেশনালস হতে হবে। এবং ক্লিয়ারলি কমিউনিকেট করা আপনার নিজের ফিলিংস আর নিডস গুলোকে, আর বি ওপেন আর রিসিভ সাপোর্টটা নেওয়া, একটু ওপেন থাকা, কিউরিয়াস থাকা এই জায়গাটাতে যে আমাকে কি সাপোর্ট করছে। আর কখন আমাদের বেসিক্যালি খুব ক্রুশিয়াল হেল্প সিক করা, বেসিক্যালি যখন দেখা যায় যে সিচুয়েশনটা আর কোনোভাবেই কোনোভাবেই ম্যানেজ হচ্ছে না, এবং ওয়ার্স হচ্ছে, পুরা ড্যামেজ হয়ে যাইতেছে, এরকম সময় আর্লি ইন্টারভেনশন প্রিভেন্টস এর জন্য নেওয়া। আমাদের কখনো যদি দেখেন যে লাইফটা ব্যাহত হয়ে যাচ্ছে, আমাদের লাইফের কোয়ালিটি পুর হয়ে যাইতেছে, ওইখানটাতে বেসিক্যালি নিজের লাইফে কোয়ালিটি ফিরায় নিয়ে আসার জন্য, কোয়ালিটি লাইফের জন্য আপনি হেল্প সিক করতে হবে। আপনার সম্পর্কটা, রিলেশনশিপের আসলে আমাদের লাইফের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যাদের সাথে ইনভলভ আছেন, ফ্যামিলি হোক, আপনার বাচ্চা হোক, আপনি মা হন, আপনার সন্তানের সাথে, আপনি আপনি স্ত্রী হলে আপনার স্বামীর সাথে, আপনি অবিবাহিত হলে আপনার প্যারেন্টস এর সাথে, আপনার কমিউনিটির সাথে, এই সম্পর্কগুলো আমাদের কাছে ভীষণ রকম জরুরি। এই সম্পর্কগুলো যদি দেখেন যে প্রচন্ড পরিমাণে সাফার করছে, সেক্ষেত্রে আপনাদের ক্রুশিয়ালি বেসিক্যালি তখন হেল্প সিক করা লাগতে পারে। এবং যদি দেখেন যে না, একদম কনফার্মড আমি ডায়াগনোস একটা ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস এর মধ্যে পড়ে গেছি, যেটা আমার লাইফকে এখন আর ভালো রাখছে না, আমি কোনো সাপোর্ট সিস্টেম থেকেও আর এনাফ না এগুলা, তখন সাপোর্ট সিক করতে হবে।
আর লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য এই প্ল্যানটা হয়তো কখনো কখনো নিজে তৈরি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প সিক করা যেতে পারে। এবং নিজের ভিতরটাতে অনেক নিজের আত্মিক অনেক স্কিলস আছে, সেলফ ডিসকভারি আছে। কারণ কি এই সাইকোলজিক্যাল মেথডটা কি, এটা একটা বলে যে নিজেকে আবিষ্কার করার মেথড, যে আপনার নিজের ভিতরটাতে এত সুন্দর কিছু রিসোর্স বা স্ট্রেংথ লুকিয়ে আছে যেটা হতে পারে কখনো খুঁজেই দেখেন না। তো কখনো কখনো ওই নিজের সেলফ ডিসকভারি প্রসেসটা কানেক্ট করার জন্য, বোঝার জন্য হেল্প সিক করা যেতে পারে। এবং যখন আপনি কোনো একটা ক্রাইসিস মোমেন্টে আছেন, যেই জায়গাটাতে আপনার ভাইটালি হেল্প সিক করা লাগতে পারে। এবং কখন আপনি নেবেন, যদি দেখেন যে আপনার পার্সোনালিটি, আপনার ইটিং স্লিপিং প্যাটার্ন একেবারে খুব বাজেভাবে বদলে যাচ্ছে, একটু মার্ক করে রাখতে হবে যে পার্সোনালিটি, ইটিং এন্ড স্লিপিং প্যাটার্ন অনেক বদলে যাচ্ছে এবং এখন আপনি আর কোনোভাবে প্রবলেমগুলোর সাথে মানিয়ে নিতে পারেন না, বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এখন আর ভালোভাবে চলতেছে, তখন কিন্তু এগুলো রেড ফ্ল্যাগের মতো, সতর্ক থাকতে হবে তখন। যদি ফিলিং খুব ডিসকানেক্টেড লাগে নর্মাল অ্যাক্টিভিটিস থেকে, তখন আপনাদেরকে সতর্ক হতে হবে। অনেক আনইউজুয়াল থিঙ্কিং যদি বারবার বারবার আননেসেসারি আনইউজুয়াল থিঙ্কিং যদি মাথায় আসতে থাকে, আপনি যদি এক্সেসিভ অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করতে থাকেন, সেক্ষেত্রে যদি প্রলং স্যাডনেস থাকে, একটানা যদি মন খারাপ থাকে, আর থটস আর স্টেটমেন্ট গুলো যদি খুব হতাশাব্যঞ্জক হয়, জীবন নাশক যদি হয়, যে না আমার বেঁচে থাকার দরকার নেই, এরকম সুইসাইডাল বা হার্মিং আদার এরকম সিচুয়েশন হলে, তখন প্রফেশনাল হেল্প সিক করা মাস্ট। আর সাবস্টেন্স মিসইউজ বা যে কোনো রকম ড্রাগ এবিউজ যদি শুরু হয় সেরকম ক্ষেত্রে, আর এক্সট্রিম মুড সুইং যদি প্রচন্ড পরিমাণে মুড সুইং হয়, সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল হেল্প সিক করতে হবে। আর এক্সেসিভ অ্যাঙ্গার, হস্টাইলিটি এবং ভায়োলেন্ট বিহেভিয়ার ক্ষেত্রে আপনার প্রফেশনাল হেল্প সিক করা দরকার। সো আমরা বেসিক্যালি একেবারে শেষ জায়গায়, যে আপনারা এই যে আমাদের 4টা ক্লাসেস ছিল, আপনারা যদি কিছু মানে এই সময় একটু ওপেন হন, খুব খুশি লাগবে যে আমরা আজকে 4টা ক্লাস শেষ করলাম। এই সামগ্রিক পরিস্থিতিতে আপনারা কি সিগনিফিকেন্ট ইনসাইট শিখলেন, চাইলে আপনারা ক্যামেরা অন করে, মাইক্রোফোন অন করে আপনারা একটু চাইলে ওই ইনসাইট গুলোকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, বা আজকে কি শিখলেন, এবং শেষে হলো আমাদেরকে ছোট্ট করে চাইলে ফিডব্যাক শেয়ার করতে পারেন যে আপনাদের এই একেবারে কমপ্লিটলি একটা ফ্রি ছোট্ট একটা বুট ক্যাম্প আমাদের পক্ষ থেকে আয়োজন ছিল, এটা আপনাকে কোনোভাবে বেনিফিটেড করেছে কিনা। চাইলে আমাদেরকে ছোট্ট করে ফিডব্যাক শেয়ার করতে পারেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আছেন কি জানতে চান, নাকি আমাদেরকে ছোট্ট করে কোনো ফিডব্যাক দিতে চান, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বাইরে আছি, তারপরও একটু নয়েজ হয়তো হচ্ছে। কথা শোনা যাচ্ছে তো না? জি শুনুন। আচ্ছা, তো আমি তো আহ, আজকে এবং এর আগেও বুট ক্যাম্পে ছিলাম। তো আমার একটা সার্বিকভাবে আমার একটা কনসেপ্ট আসতেছে মনে, এরকম যে আসলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যদি কেউ সচেতন থাকে পুরোপুরি, এবং যে সমস্ত অ্যাক্টিভিটিস এর দ্বারা মানসিক স্বাস্থ্যটা নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, এই সমস্ত অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি ভালোভাবে জানা থাকে, তাহলে আহ, এই ট্রমা বা বড় ধরনের ডিপ্রেশনের ঘটনাগুলা সে মেন্টালি রিমুভ করতে পারবে নিজে নিজে সম্ভবত। মানে এটার ব্যাপারে আমার কনসেপ্টটা কি, এটা ঠিক আছে এটা কিনা একটু আমি ভাইয়া আপনার বলতেন। সাথে পার্শিয়ালি এগ্রি করি, তবে একটা মানে একটা রেড ফ্ল্যাগ কি ভাইয়া, যদি অনেক বড় কোনো একেবারে ডিপ সাফারিং আসে বা একেবারে টার্মিনাল কন্ডিশন থাকে বা সিভিয়ার কন্ডিশনে, তখন না মানুষদের ক্যাপাসিটি হয় হুম হুম। নিজে কন্ট্রোল হারায়, তখন তাকে ওই রেড ফ্ল্যাগ সিচুয়েশনে ক্রুশিয়াল মোমেন্টে হেল্প সিক করতে হয়। এছাড়া উনি যদি খুব প্রোটেক্টিভ মেজারমেন্টস গুলো, সেলফ কেয়ার, হেলদি বাউন্ডারিজ, এই যে
এই যে খুব সুন্দর একটা হেলদি স্কিলস বক্স তৈরি করে নিজে একটা হেলদি মেইনটেনিং লাইফ লিভ করতে পারে, যেটা বলা যেতে পারে তার 70 থেকে 80 ভাগ অসুবিধা জীবনে হবেই না, সে সুস্থই থাকবে, একটা সুন্দর লাইফেই সে ফিরে যেতে পারে। মানে তার জীবনটা খুব পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকে, একটা ডিসিপ্লিন লাইফ সে ভালোই থাকতে পারবে। কিন্তু কখনো কখনো 30% মানুষের বা 20% মানুষের হেল্প সিক করা লাগতে পারে, ক্রুশিয়াল, বিকজ দে লুজ দেয়ার কন্ট্রোল এন্টায়ারলি। আর তারা এখন অনেক সাফার করছে এবং ভালো নাই একেবারে। ওই যে বলে না যে ভীষণ অসুস্থ হয়ে গেছে, এরকম মোমেন্টে তো বেসিক্যালি প্রফেশনাল হেল্প সিক করতেই হবে। বোঝা গেছে? বাট আমি কিন্তু পার্সিয়ালি এগ্রি করছি আপনার সাথে completely। একটা সুন্দর মেইনটেনিং লাইফ অসুবিধাগুলো হবে না, মানে সে আগে প্রিভেন্টিভ মেজারমেন্ট থেকে নিজেকে ভালো রাখতে পারবে। থ্যাংক ইউ আপনার ফিডব্যাকটা, আমি এগ্রি করছি আপনার সাথে। শুধুমাত্র আচ্ছা, এক্সট্রিম আর সিভিয়ার জায়গাগুলোতে হেল্প সিক করতে হবে। জি প্লিজ। আচ্ছা, আর আরেকটা বিষয় ভাইয়া বলতে চাচ্ছি, আহ, সেটা হলো যে আহ, আমাদের যে এডুকেশন সিস্টেমের মধ্যে ফিজিক্যাল হেলথের ব্যাপারে যেরকম বা যতটা আমাদের দেখা যায় যে সিলেবাসের মধ্যে ইয়ে করা আছে, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বা চিকিৎসার জন্য যেরকম ইয়ে করা আছে, আসলে এই যে মেন্টাল হেলথটা এটা কি চিকিৎসা বিজ্ঞানের অধীন আসলে এটা কিনা, মানে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা কিনা এটা, নাকি এখনো ওটা ধরাই হয় না? না ভাই, এটা মানে আমার কমপ্লিটলি জানার একটা জানার জায়গা ব্রাঞ্চেস, থেকে প্রশ্ন করলাম। এটা কমপ্লিটলি একটা ব্রাঞ্চেস, বাট এটা অনেক ইগনোরড একটা সেক্টর, একেবারে ইগনোরড একটা সেক্টর। মন তো ঝরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাস করা খুব ডিফিকাল্ট ইটসেলফ। আর হিউম্যান বিং বা মানুষ হচ্ছে মহান সৃষ্টিকর্তার সব থেকে কমপ্লেক্স ক্রিয়েশন। এই মানুষের মনের ভেতরে যে কত কিছু চলে, এই জায়গাটাতে না এই সেক্টরটা অনেক ইগনোরড। এটাকে যদি বলেন যে এই মেন্টাল হেলথ নিয়ে মানুষের অ্যাওয়ারনেসটা এখনো অনেক নগণ্য বা খুবই কম। মানুষ ভাবে জি জি জি। শারীরিক অসুস্থতাই হচ্ছে একমাত্র অসুস্থতা, কিন্তু এটা মানুষ কিন্তু খুব কম ভাবেন যে আমাদের শারীরিক অসুস্থতাটা ডেভেলপ করছে এর পিছনে কিন্তু মানসিক কারণ থাকতে পারে। ঠিক আছে, লাস্ট হুম বলবো যে লাস্ট 20 থেকে 30 বছর এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, মানসিক স্বাস্থ্য নিয়ে। এখন ইভেন দো যারা ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করেন, ওনারা এখন আরো অবাক হচ্ছেন, যেমন সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটা আমেরিকাতে সব থেকে বড় স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, ওনারা এই যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স 1998-এ, এই বলা যেতে পারে 20-25 বছর আগে একটা স্টাডি করেছে, যেটা 2000-এর দিকে পাবলিশ করেছে, আজকে থেকে 24 বছর আগে। ওনারাই চোখ ছানা বড়া হয়ে গেছে ওই স্টাডির রেজাল্ট ও কনসিকুয়েন্সেস দেখে। এটা তো মারাত্মক, মানুষের মনের যত্ন নিলে মানুষ তো অনেক ভালো থাকতে পারে, একটা গুড জেনারেশন তৈরি হতে পারে। আর মন ভালো না থাকলে সে যদি অনেক ট্রমাটাইজ হয়, চাইল্ডহুড ট্রমা যদি সে অ্যাফেক্টেড হয়, একটা ব্যাড জেনারেশন তৈরি হতে পারে, একটা ভিক্টিমাইজেশন ভেতরে ক্যারি করতে পারে, সে অনেক অসুস্থ হয়ে যেতে পারে, তার ভেতরে ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে, তার ভেতরে হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, ডায়াবেটিক ডেভেলপ করতে পারে। এমনকি সে জীবনে হয়তো অনেক ড্র্যাগই হয়ে যাচ্ছে, সে হয়তো ড্র্যাগ নিচ্ছে ওই কষ্টটার সাথে মানিয়ে নেওয়ার জন্য। এরকম হুম হুম। বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকে, মানে অ্যাওয়ার্ড থাকলে এই জায়গাটাতে অনেক ভালো থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো মেন্টাল হেলথ ইস্যু গুলো কিন্তু এত চমৎকার ভাবে রিকভারি করে যে কখনো কখনো রিকভারি রেট 100%। ছোট্ট একটা এক্সাম্পল হবে, যেমন সুইসাইডের যে কেসগুলো আসে আমাদের ক্ষেত্রে, একটা সাকসেসফুল ডেথ মানে এটা কিন্তু 100% কনফার্ম উনি মারা গেছে। আর ওই মানুষ যখন বেঁচে যায় ওর রেটটা 100% থাকে। মানুষের কখনো কখনো ফিজিক্যাল ডিজিজে বরং শতভাগ রিকভারি থাকে না, বরং মেন্টাল হেলথের রিকভারি রেট কখনো কখনো 100%, কোনো কোনো এক্সেপশনাল কেসেসের ক্ষেত্রে। খুব ভয়ঙ্কর একটা কেস হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স হয়েছিল, যে একদিনে 3 বার সুইসাইড অ্যাটেম্প করেছে, মেরে ফেলবে নিজেকে। তার জীবনটা যখন বেঁচে গেল, ওই মানুষটা কিন্তু মানে 100% সাকসেসফুল রিকভারি হয়েছে। সে কিন্তু এরপরে আর মারা যায় না, সেটা কিন্তু ল্যাপটপে ব্যাক করে যায়, কারণ ওখানে রেটিংটা কিন্তু অনেক বেশি। সে 100% সেফ করে ফেলেছে তার নিজের জীবনটাকে। এই জন্য সাইকোলজিক্যাল ইস্যু গুলোতে আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সে দারুণ ভাবে। অ্যাওয়ারনেসটা বেড়ে গেলেই আমরা একটা সুন্দর পৃথিবী পাবো, বসবাসযোগ্য। বোঝা গেছে?
আচ্ছা ভাইয়া, এই যে মানে অ্যাওয়ারনেস এর পয়েন্টটাতেই একটা বিষয়, সেটা হলো যে আমাদের মেন্টাল হেলথের যে প্রয়োজনীয়তা বা জরুরি যে বিষয়টা, এটার এ অনুযায়ী তো আমার মনে হয় যে এটা আমাদের পাঠ্যসূচি যেটা আছে প্রাইমারি লেভেল বয়স অনুপাতে পর্যন্ত সাবজেক্ট, একটা মেজর সাবজেক্ট রাখা উচিত। এটা মানে আমার মানে কনসেপ্ট আর কি। এইটা এইটা মানে এটার নিঃসন্দেহে আমি এগ্রি করি আপনার সাথে। এখানে প্রয়োজনীয়তা যারা প্রয়োজন। প্রণয়নকারী আছে, যারা সিলেবাস নিয়ে কাজ করে, হ্যাঁ, এটা প্রয়োজনীয়তা আছে। আমি আপনার সাথে এইটাতে ছাত্রের কমপ্লিটলি বা এগ্রি করি। এই জায়গাটাতে আমি কমপ্লিটলি এগ্রি করি আপনার সাথে। একটু শুনতে কষ্ট হচ্ছে আমাকে। হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আমি এই প্রশ্নটার ক্ষেত্রে বলবো আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করি। ছোট একটা এক্সাম্পল বলে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও অনেকগুলো স্কুলে লাস্ট 10 বছরের ভেতরে ওদের কারিকুলারে কিছু 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 খুব সুন্দর অ্যাফার্মেশন টেকনিক, ছোট ছোট ভালো স্টেটমেন্ট দেওয়া, ভালো কথা বলা, এরকম ছোট ছোট কিছু পাঠ্যসূচি অন্তর্ভুক্ত হয়েছে লাস্ট 10 বছরের হুম। মধ্যে। কিছু কিছু জায়গাতে পাইলটিং চলছে, কি কিভাবে অ্যাড করা যেতে পারে। আস্তে আস্তে ওগুলো কারিকুলারে অ্যাড হচ্ছে, বাট আমাদের দেশে হচ্ছে না। এটা একটা দুঃখের জায়গা। হলে ভালো হতো নিশ্চয়ই, কমিউনিটি দেশ বেনিফিটেড পাঠ্যসূচিতে এগুলো আমার অন্তর্ভুক্ত মনে করতে। আমার আমার মনে হয় ভাইয়া, এই জায়গার মধ্যে আপনাদের মানে অ্যাওয়ারনেস এর জায়গাটা আমরা চেষ্টা অনেক করে আরো যাচ্ছি, কাজ করার আমরা দিয়ে আছে এখানটাতে আর কি। চেষ্টা করে যাচ্ছি। আমাদের তো আসলে আমরা নিজেরা অনেক ছোট মানুষ, আমাদের এখনো ওই ওই সরকারি প্রতিষ্ঠানদের সাথে আমাদের ওই রকম কোলাবোরেশনের জায়গাটা হয়তো তৈরি হচ্ছে না। ওই জায়গাটা হবে হয়তো আর একটু সচেতনতা বাড়লে। তখন এই জি। জায়গাটাতে আমাদের আমাদের টিচাররা কিন্তু এখন স্টিল এই জায়গাতে ওয়ার্ক করছে। সত্যি কথা, এখনো কাজ চলছে। যেমন আমাদের মেন্টাল হেলথ অ্যাক্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখন আমাদের যারা অনেক সিনিয়র টিচার্স আছেন, যারা সিনিয়র সিটিজেন, ওনারা কাজ করছেন, এখনো গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে যাচ্ছেন। হোপফুলি খুব শীঘ্রই আগামী 10 বছর আমরা যদি হায়াতে পাঠাই, ইনশাল্লাহ আমরা একটা সুদিন হয়তো দেখবো আরেকটু ভালো, আরেকটু রিফর্ম, আরেকটু রিশেপ একটা পৃথিবী হয়তো পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। জি, থ্যাংক ইউ খুব ভাই। দরকার। খুবই দরকার। থ্যাংক ইউ। আমি আপনার এই কনসার্নটাকে রিয়েলি অ্যাকনলেজ করি। থ্যাংক ইউ। আপনার যদি কোনো ফিডব্যাক ভাইয়া, থাকে ছোট করে চাইলে জানাতে পারেন। জি, অবশ্যই। আমার মনে হয় যে এই ধরনের বুট ক্যাম্প গুলা যদি নিয়মিত হয় এবং যদি আমাদের মতো বা যারা আছে সাধারণ, তারা যদি এটাতে অংশগ্রহণের সুযোগ পাই, আমার মনে হয় কমন কিছু নলেজ তো অবশ্যই আসে, মানসিক সচেতনতাটা অনেক বাড়ে, বিভিন্ন জিনিসের কারণ কারণ এবং ইয়ে সম্পর্কে এটা ডিপলি ধারণা আসে আর কি। তো সার্বিকভাবে আমার মনে হয় এই উদ্যোগটা অনেক ভালো এবং আমার জন্য অনেকটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগে এখান থেকে, যেগুলো আমি শিখলাম বা জানলাম বা যেগুলো থাকবে আমার কাছে ডকুমেন্ট। Sure, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ফিডব্যাকের জন্য। আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমাদের বুট ক্যাম্পের প্রত্যেকটা ক্লাসেস আপডেট থাকবে। যদি মনে করেন যে কেউ বেনিফিটেড হবে, তাকে চাইলে লিঙ্ক গুলো শেয়ার করে দিতে পারেন। সে ক্লাসগুলো 4টা ক্লাস দেখলে সে একেবারে মিনিমাল একটা বেনিফিট বা একটা অ্যাওয়ারনেস দেবে। হতে পারে তার কোনো একটা টুলস বা ইনফরমেশন এখান থেকে পেয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন জি। ভাইয়া। ঠিক আছে। ওকে, আমাদের জন্য জি, শুভকামনা আপনারা ভালো রাখবেন। থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু জি জি। আলাইকুম। হ্যাঁ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আরো কেউ কি আমাদেরকে ছোট কোনো ফিডব্যাক দিতে চান প্লিজ? আপনি ক্লাসগুলো না করতে পারলেও আমরা খুব দ্রুত, মানে 2-3 দিনের মধ্যে এই যে বাকি 3টা ক্লাসের সমস্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে আমরা লিংক গুলো আমাদের এই গ্রুপটাতে শেয়ার করে দিই, এবং তখন আপনি 4টা ক্লাসের ভিডিও একসাথে দেখে নিতে পারেন। এটা নিয়ে অরিফিল করার কিছুই নেই। ঠিক আছে। আমাদের ব্যাচ হবে কিনা আমরা কনফার্ম না। আর ব্যাচ হলেও, যেমন আমাদের এখানটাতে অলমোস্ট 130 পার্টিসিপেন্টস ছিল, যেমন আমরা আজকে অ্যাটেন্ড করেছি সর্বোচ্চ 10 জন। এই যেগুলো আমাদের যে ভেতরের গুড ইনস্টিংক্টকে কিছুটা হলেও থামায়, যে একটু বেশি পার্টিসিপেন্টস থাকলে ক্লাস না
মানে পুরো রেগুলেশন শেয়ারিং থাকলে অনেক আরাম লাগে, একটা কানেকশন থাকে। এই জায়গাগুলো না থাকলে এটা কেমন ডিসকানেক্টেড লাগে। এই জন্য আমরা দেখি চিন্তা করে যদি কখনো সুযোগ হয় আমরা হয়তো আবার করবো। বাট আপাতত ভিডিওস গুলো থাকবে, আপনারা চাইলে যদি মনে করেন আপনার ছোট ভাই আছে, আপনার বোন আছে, বা পাশে কেউ আছে যারা দেখে উপকৃত হবে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? আর আমাদের যারা আছে বাদ বাকি আপনারা কি আমাদেরকে ছোট কোনো ফিডব্যাক দিতে চান বা অ্যাকনলেজ করতে চান আমাদের ছোট এই কন্ট্রিবিউশনটাকে, বা কোনো প্রশ্ন আছে? না থাকলে কোনো অসুবিধা নাই, আমরা কি শেষ করবো তাহলে আজকে? আমাদেরকে টেক্সট করেছেন একজন, থ্যাংক ইউ। এরকম ক্লাস হলে খুবই ভালো হয়, আমাদের জন্য অনেক হেল্পফুল। আমাদের জন্য এরকম ব্যাচ রাখবেন প্লিজ। হ্যাঁ, নিঃসন্দেহে আপনাদের মতো আগ্রহী মানুষদের জন্য আমরা আরো কিছু হয়তো নতুন আয়োজন করার চেষ্টা করব। আপনি নিজেও ভালো থাকবেন, আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের আর কেউ কিছু না প্রশ্ন করতে চাইলে আমরা আজকে বিদায় নিচ্ছি। তাহলে সবার সুস্থতা কামনা করছি, আপনারা সবাই ভালো থাকেন, আপনার পরিবার সহ সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই একটা সুস্থ, সুন্দর, প্রশান্তিদায়ক জীবন কাটান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।